আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের জিকের দ্বিতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে আমরা জিকে সম্প্রতির দ্বিতীয় লেকচারের শুরু করব। সম্প্রতি থেকে আমরা যেইগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশ্ন প্যাটার্নকে অ্যানালাইসিস করে যেই টপিকসগুলো থেকে আমাদের প্রতিবারই জিকে প্রশ্নগুলো আসে, ওই টপিকসগুলো আমরা আলোচনা করব। আমরা জানি তোমরা অবশ্যই প্রিপারেশন নিয়েছো, আর এই সাজেশনের মাধ্যমে তোমাদের প্রিপারেশনটা আরও সবচেয়ে বেশি স্ট্রেংথ হবে। তো আজকে আমরা জিকের দ্বিতীয় ক্লাসে, যেটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেখান থেকে প্রতিবারই কোশ্চেন আসে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় এখান থেকে সবসময় কোশ্চেন আসে, আন্তর্জাতিক সীমারেখা। তো আন্তর্জাতিক সীমারেখার মধ্যে সবচেয়ে সীমারেখাটা হচ্ছে কি উত্তর আমেরিকার দেশগুলোর ভৌগোলিক সীমারেখা হচ্ছে। এখান থেকে যেগুলো আসে সবচেয়ে যেগুলো গিস্ট ইম্পর্টেন্ট, আমরা জাস্ট ওগুলো আলোচনা করব। তো আন্তর্জাতিক সীমারেখার মধ্যে উত্তর আমেরিকার দেশগুলোর মধ্যে যে ভৌগোলিক সীমারেখা সেটা হচ্ছে গিয়ে জ্যামিতিক সীমারেখা। আর 1973 সালে সিমলা চুক্তির মাধ্যমে জম্মু কাশ্মীরে ভারত ও পাকিস্তানের যে নিয়ন্ত্রণ রেখা ভাগ করা হয় সেটাকে হচ্ছে লাইন অফ কন্ট্রোল বলা হয়। মানে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, লাইন অফ কন্ট্রোল কোন দুইটি দেশের মধ্যে সীমারেখা? একটা হবে জম্মু কাশ্মীর, মানে অর্থাৎ ভারত আর পাকিস্তান। আর যদি বলা হয় লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, তখন সেটা হবে ভারত আর চীন। দুইটা কোশ্চেন দুই রকম হয় এখান থেকে, একটা হচ্ছে লাইন অফ কন্ট্রোল আর একটা হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। যখন তোমাকে এই দুইটা কোশ্চেন দিয়েই তোমাকে পেঁচায় অনেক সময়, একটা লাইন অফ কন্ট্রোল দিয়ে দেয়, তো ওখানে অপশানে থাকে ভারত পাকিস্তান, আবার দেয়া থাকে হচ্ছে গিয়ে ভারত আর চীন। তো ভারত আর চীন হবে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, যেটা হচ্ছে এটা, আর লাইন অফ কন্ট্রোল হবে হচ্ছে গিয়ে ভারত পাকিস্তান। সেটা এবার বা ব্যাকগ্রাউন্ড থেকে প্রশ্ন দিতে পারে যে জম্মু কাশ্মীর অর্থাৎ পাকিস্তান আর ভারতের যে লাইন অফ কন্ট্রোল সেটা কোন চুক্তির মাধ্যমে করা হয়? 1973 সালের সিমলা চুক্তির মাধ্যমে, বা সিমলা চুক্তির মাধ্যমে আমরা জানি সেটা হচ্ছে জম্মু কাশ্মীর দুটি সেপারেট করে দেওয়া হয়। 1962 সালে চীন ভারত যুদ্ধের পর যে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল সীমারেখাটা করা হয়। এরপর যে ডোকালাম সীমান্তবর্তী দেশ, মানে এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলে আসছে 2025-এ, সেটা হচ্ছে ভারত, চীন, ভুটান। তাহলে তোমরা বুঝতেই পারতেছো যে আন্তর্জাতিক সীমারেখা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশ্ন করে। আর এই যে ডোকালাম সীমান্তবর্তী দেশ, এটা চাকরি পরীক্ষায় এবং ঢাকা ইউনিভার্সিটিতেও কয়েকবার প্রশ্নটা আসছে। তো এবার এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেওয়া হয়েছে আর কি। এবার দক্ষিণ চীন সাগরের 80% এলাকা দাবি করে হচ্ছে লাইন ড্যাশ লাইনের মাধ্যমে। এটা এবার পরীক্ষায় আসতে পারে, যেহেতু বিরোধপূর্ণ অঞ্চল। সবসময় মাথায় একটা জিনিস রাখবা যে যেই সকল দেশের সীমারেখায় বিরোধ লেগে থাকে, সংঘর্ষ লেগে থাকে, সবসময় উত্তেজনা বিরাজ করে, ওই বিষয়গুলো সবসময় পরীক্ষায় দেয়, যেটা রিসেন্টলি সবসময় আসে। এরপর আসে বিশ্বের দীর্ঘতম সীমান্ত অবস্থিত, সেটা হচ্ছে কানাডা যুক্তরাষ্ট্র। আমরা জানি যদি কানাডা যুক্তরাষ্ট্রের সীমানা দেখি, সেটা হচ্ছে এলাকা লম্বা করে, সেটার দৈর্ঘ্য হচ্ছে 8,893। বিশেষত দৈর্ঘ্যটা আসে না, তবে দীর্ঘতম সীমান্ত হচ্ছে গিয়ে কানাডা আর যুক্তরাষ্ট্র, মানে ইউএসএ। এরপরে আমরা খুব স্পেসিফিকভাবে কয়েকটা সীমান্ত রেখা দেখব, আন্তর্জাতিক সীমান্ত রেখা। সেটা হচ্ছে ডুরাল লাইন। এটা কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? সেটা হচ্ছে পাকিস্তান আর আফগানিস্তান। এই কোশ্চেনটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রিভিয়াস ইয়ারে আসছে কোশ্চেনটা। এরপর হচ্ছে ব্লু লাইন, যেটা হচ্ছে লেবানন আর ইসরায়েলের সীমান্তবর্তী রেখা। এটা কেন ইম্পর্টেন্ট বলি, সম্প্রতি আমরা জানি ফিলিস্তিন আর ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ অবস্থা চলতেছে, ওই যুদ্ধ অবস্থায় লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ হয়েছে বা যুদ্ধ হচ্ছে ফিলিস্তিন ইস্যু নিয়ে। তো এই ব্লু লাইনটা অতিক্রম করে ইসরায়েল লেবাননে হামলা করে, বা ওই সীমান্তবর্তী অঞ্চলটায় সবসময় উত্তেজনা বিরাজমান থাকে। ম্যাকনামারা লাইন এটা আসে না, তবে এটা কনফিউজিং করার জন্য দেয়। প্রশ্নটা এভাবে দেয় যে ভারত আর চীনের মধ্যে সীমানা নির্দেশক লাইন কোনটি? তো অনেক সময় হচ্ছে ম্যাকমোহন লাইন, আবার ম্যাকনামারা লাইন। তো আমরা যখন আনসার করতে যাই, এটা এই অপশনটা প্রথমে দেওয়া থাকে, এটা দেখে আমরা কনফিউজ হয়ে যাই। তবে এটা হবে না, সেটা হচ্ছে ম্যাকমোহন লাইন। এটাকে আমরা সবসময় বাদ দিব, এটা এখন আর অস্তিত্ব নেই, কারণ এটা হচ্ছে উত্তর এবং দক্ষিণ ভিয়েতনামের সীমান্ত। এখন তো আর ভিয়েতনাম দুইটা নাই, এখন ভিয়েতনাম এক হয়ে গেছে ভিয়েতনাম যুদ্ধের পরে। এরপর হচ্ছে ম্যাজিনো লাইন, সেটা হচ্ছে জার্মান আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য ফ্রান্স কর্তৃক জার্মান ফ্রান্স সীমান্তে অবস্থিত সুরক্ষিত লাইন, যেটাকে আমরা ম্যাজিনো লাইন বলি। তাহলে এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ডুরাল লাইন, ব্লু লাইন, ম্যাকমোহন লাইন, ম্যাজিনো লাইন। আর আমরা ম্যাকনামারা লাইনটা সবসময় মাথায় রাখবো, যেন আমরা ম্যাকমোহন দাগাতে গিয়ে ম্যাকনামারা না দাগাই ফেলি, যদি আসে পরীক্ষায় কোশ্চেন।
এরপরে আমরা আসি রেড ক্লিফ লাইন। এটা আমাদের বাংলাদেশ মানে যখন ভারত পাকিস্তান যখন ভাগ হয়, স্যার রেড ক্লিফ এই 1947 সালে ভারত আর বাংলাদেশ পাকিস্তান ভাগ করার সময় যেই লাইনটা করা হয়েছে সেটাকে রেড ক্লিফ লাইন বলা হয়। তো আমরা যদি বলি বাংলাদেশের সাথে ভারতের যে সীমান্ত, এটাকে আমরা রেড ক্লিফ লাইনের অন্তর্ভুক্ত ধরতে পারি, যেহেতু পূর্ববঙ্গ, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান দুইটা দেশের ভাগ হয়েছে রেড ক্লিফ লাইনের মধ্য দিয়ে 1947 সালে স্যার সাইরিল রেড ক্লিফ কর্তৃক এটা ভাগ করা হয়। এরপর লাইন অফ কন্ট্রোল, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এটা একটু আগে আলোচনা করে দিছি। সিনোডাল লাইন, এটা এত ইম্পর্টেন্ট না। এরপর হচ্ছে গিয়ে সিগফ্রিড লাইনও ইম্পর্টেন্ট না। 38 ডিগ্রি আর 39 ডিগ্রি উত্তর, এই দুইটা থেকে পরীক্ষায় কোশ্চেন আসে, জেনারেলি পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আসছে। সেটা হচ্ছে গিয়ে দক্ষিণ কোরিয়া, সেটা হচ্ছে 38 ডিগ্রি অক্ষরেখা, আর 39 ডিগ্রি উত্তর অক্ষরেখা হচ্ছে যুক্তরাষ্ট্র আর কানাডা। আমরা যখন যুক্তরাষ্ট্র কানাডা যখন আমরা এই জিকের মেন ক্লাস যখন করাতে যাই, তখন আমরা ম্যাপের মধ্যে এগুলো সুন্দর করে তোমাদেরকে দেখে বুঝাই দিই। এরপরে আসি আমরা, এখানে আছে হিন্ডারবার্গ লাইন, সেটা হচ্ছে জার্মানি এবং পোল্যান্ডের সীমানা চিহ্নিতকরণ রেখা। প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানি এই রেখা পর্যন্ত পশ্চাদাবন করেছিল। এটা যখন বিশ্বযুদ্ধ থেকে প্রশ্ন করা হয়, প্রথম বিশ্বযুদ্ধ থেকে, তখন এই লাইনটাকে মেনশন করে দেওয়া হয়। তাহলে এখানে আমরা রেড ক্লিফ লাইন, 38 ডিগ্রি, হিন্ডারবার্গ লাইন, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল আর লাইন অফ কন্ট্রোল, আর হচ্ছে 39 ডিগ্রি উত্তর, এই বিষয়গুলো আমরা এই লাইন কয়েকটা সীমারেখা আমরা মনে রাখবো। তবে এবার যেটা সবচেয়ে বেশি আসতে পারে সেটা হচ্ছে লেবাননের যে হচ্ছে ব্লু লাইন, এটা আসতে পারে পরীক্ষায়। এরপরে হচ্ছে তোমার এই যে ম্যাকমোহন লাইন, ভারত চীনের মধ্যে উত্তেজনা সবসময় বিরাজমান থাকে, এই বিষয়গুলো আমরা একটু দেখব। এরপরে আমরা আসি যেটা সবচেয়ে বেশি এখান থেকেও পরীক্ষায় প্রশ্ন আসে সব সময়, বিভিন্ন চাকরি পরীক্ষায় বলি, বিসিএস বলি, এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয় বলি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিএমটি, এখান থেকে প্রশ্ন আসে। কারণ হচ্ছে বিশ্বের যেই প্রণালীগুলোর মধ্য দিয়েই আন্তর্জাতিক বাণিজ্যগুলো পরিচালিত হয়। কারণ যে দেশের প্রণালী আছে সেই দেশ ইকোনমিক্যালি সবচেয়ে বেশি শক্তিশালী হয় এবং ইকোনমিক্যালি তারা প্রভাব বিস্তার করতে পারে। যেমন আমরা তুরস্ক পৃথিবীর অর্থনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেন? কারণ তুরস্কে দুইটা প্রণালী আছে। কারণ আপনাকে সমুদ্র দিয়ে ঘুরে যেতে হলে অনেকটা কস্ট বা সময় ক্ষেপণ হয়, কিন্তু আপনি যখন প্রণালী দিয়ে যাবেন তখন সেটা হচ্ছে গিয়ে কি অনেক সময় কম লাগবে এবং আপনি সহজে যেতে পারেন। যেমন আমরা সুয়েজ খাল যেটা বলি, সুয়েজ খাল, এই সুয়েজ খালটাকে হচ্ছে কৃত্রিমভাবে করা হয়েছে। কেন? কারণ ভূমধ্য সাগরের সাথে লোহিত সাগরের কি সংযোগ স্থাপন করার জন্য। এই সুয়েজ খালের মালিকানা নিয়ে আন্তর্জাতিক যেই বিশ্ববাজারে বাণিজ্যিক যে কম্পিটিশনে সুয়েজ খালটা খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। তো আমরা জানি তাহলে প্রণালীটা কেন বিখ্যাত, কারণ প্রণালীটা কি এটা আগে একটু বলি। সেটা হচ্ছে ধরো এই একটা ভূখণ্ড, এই আরেকটা ভূখণ্ড, এখানে একটা সাগর আছে, এখানে একটা সাগর আছে, দুইটা সাগরের সংযোগ স্থাপন করার জন্য যেই প্রাকৃতিকভাবে গড়ে ওঠে যে একটা চ্যানেল, সেটাকে কি বলা হয়? প্রণালী বলা হয়। তাহলে এই প্রণালীটা যে জায়গায় আছে, তাহলে ধরো এখানে একটা দেশ, আমাকে এখন বাণিজ্য করতে হলে এখান থেকে ঘুরে এখানে যেতে হবে, এখানে যদি একটা দেশ ধরি তাহলে আমাকে জাহাজ নিয়ে যেতে হলে এখান দিয়ে যেতে হবে, কিন্তু আমি যখন এখান দিয়ে গেলে আমি খুব সহজে যেতে পারি। তাহলে প্রণালী কেন ইম্পর্টেন্ট এটা আমরা বিশেষ করে বুঝতে পারছি। তাহলে আমি আসলে পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রণালীগুলো, তার মধ্যে একটা হচ্ছে ইংলিশ চ্যানেল। আমরা প্রতি বছর জানি ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া হয় বা ইংলিশ চ্যানেল পাড়ি দেয়। তাহলে ইংলিশ চ্যানেলটা হচ্ছে গিয়ে আটলান্টিক মহাসাগর আর উত্তর সাগরকে একসাথে করছে ইংলিশ চ্যানেল। আর ইংলিশ চ্যানেলটা দুইটা দেশকে ভাগ করছে, সেটা হচ্ছে একটা হচ্ছে ব্রিটেন, একটা হচ্ছে ফ্রান্স। পরীক্ষা প্রশ্ন আসে এমন যে কোন প্রণালী ব্রিটেন ফ্রান্সকে ভাগ করছে, বা ইংলিশ চ্যানেল কোন দুইটা সাগরকে যোগ করছে। পরীক্ষায় বিভিন্নভাবে এখান থেকে কোশ্চেন আসে, কয়েকভাবে আসতে পারে। এরপর হচ্ছে জিব্রাল্টার প্রণালী, উত্তর আটলান্টিক এবং ভূমধ্য সাগরকে, উত্তর আটলান্টিক সাগর এবং ভূমধ্য সাগরকে ভাগ করছে, যেটা আফ্রিকা এবং ইউরোপ। জিব্রাল্টার প্রণালীটা হচ্ছে গিয়ে আফ্রিকার মরক্কো আর ইউরোপের ফ্রান্সকে একসাথে করছে, স্পেনকে একসাথে করছে। এরপর আমরা আসি, সেটা হচ্ছে জিব্রাল্টার প্রণালী ফ্রান্স এবং হচ্ছে ইউরোপের ফ্রান্সকে একসাথে করছে আর আফ্রিকার মরক্কোকে একসাথে করছে। আর এরপরে দারদানেলিস প্রণালী, সেটা হচ্ছে ইজিয়ার সাগর আর মর্মর সাগরকে একসাথে করছে। এই দারদানেলিস প্রণালী হচ্ছে তুরস্কে অবস্থিত, তুরস্ক। তাহলে তুরস্ককে দুই ভাগ করছে, দুই ভাগ করে তুরস্কের একটা ভাগ এশিয়ায় আর একটা ভাগ ইউরোপে পড়ছে।
তাহলে দার্দানিস প্রণালী ইজিয়ান সাগর আর মর্মর সাগরকে পৃথক করে এবং এশিয়া আর ইউরোপকে পৃথক করে। আরেকটা হচ্ছে প্রক প্রণালী, যেটা হচ্ছে কি মান্নার সাগর আর বঙ্গোপসাগর কোথাও দিয়ে আছে, এটা ভারত মহাসাগর। তো প্রক প্রণালীটা হচ্ছে গিয়ে ভারত আর শ্রীলঙ্কাকে ভাগ করছে। আমরা জানি ভারত হচ্ছে গিয়ে এরকম আর শ্রীলঙ্কাটা হচ্ছে এমন। তাহলে এই যে ভারত আর শ্রীলঙ্কার মাঝখানে যে একটা প্রণালী আছে, ওই প্রণালীটা হচ্ছে গিয়ে কি ফক প্রণালী। আর আমরা যদি দেখো এবার বাংলাদেশে যখন তুমি আসতে পারো, এটা হচ্ছে বাংলাদেশ, ধরো এটা হচ্ছে বাংলাদেশ। এখন তুমি বাংলাদেশে ব্যবসা করতে চাইলে তোমাকে এখান দিয়ে ঘুরে যেতে হচ্ছে, অনেক সময় লাগতেছে, কিন্তু তুমি চাইলে এখান দিয়ে যেতে পারো। তাহলে প্রণালীটা যে দেশের ভূসীমানায় বা যে দেশের পাশে থাকে ওই দেশটা সবচেয়ে বেশি স্ট্রেংথ হয় বাণিজ্যিক দিক থেকে। এরপর আসে আমরা বসফরাস প্রণালী, মর্মসাগর আর কৃষ্ণ সাগরকে, যেটা এশিয়া ইউরোপ, সেম কথা, এটাও বসফরাস প্রণালীটাও হচ্ছে গিয়ে তুরস্কে। বাবেল মানদেব, যেটা এডেন সাগর আর লোহিত সাগর, যেটা ইয়েমেন এবং হচ্ছে আফ্রিকা, এশিয়ার ইয়েমেন দেশ, আর আফ্রিকার যে আমরা বলি থ্রি হর্ন, মানে আফ্রিকার থ্রি হর্ন জিবুতির সাথে, মানে জিবুতি এবং এশিয়ার ইয়েমেনের সাথে কি সংযোগ স্থাপন করছে। এরপর হচ্ছে বেরিং প্রণালী। আমরা জানি বেরিং প্রণালীর অন্য আরেকটার জন্য সবচেয়ে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে বেরিং প্রণালী হচ্ছে উত্তর এবং আর্কটিক সাগরকে একসাথ করছে, বা একসাথ না, পৃথক করে, যেটা এশিয়া এবং উত্তর আমেরিকা অবস্থিত। এশিয়াতে রাজশাহী পড়ছে, উত্তর আমেরিকায় আমেরিকা পড়ছে, আলাস্কা পড়ছে আর কি। হ্যাঁ, এবার হচ্ছে সিসিলি প্রণালী, যেটা ভূমধ্যসাগর এবং টিরহেনিয়ান সাগরকে পৃথক করছে, যেটা ইতালি আর আফ্রিকাকে পৃথক করছে, ইতালি এবং আফ্রিকাকে পৃথক করছে, যেটা ইউরোপকেও পৃথক করছে। এবার আমরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা জানি, হরমুজ প্রণালী, যেটা পারস্য উপসাগর এবং ওমান সাগরও অবস্থিত, যেটা ওমান এবং ইরানকে কি করছে, পৃথক করছে। ইরান কিন্তু বিশ্ব বাণিজ্যে ইরান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, ওমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে এই যে পারস্য উপসাগর আর ওমান সাগরকে পৃথক করছে, সেটা কি হরমুজ প্রণালী। ঠিক আছে, এগুলো হচ্ছে আর এরপরে আরেক শেষ। তাহলে হচ্ছে এই কয়েকটা প্রণালী, আরও অনেকগুলো প্রণালী আছে। তারপরে এই কয়েকটা প্রণালী হচ্ছে গিয়ে ইউরোপ এবং আফ্রিকা, যে পৃথিবীর মধ্যভাগে, আমরা জানি পৃথিবীর মধ্যভাগটা যেটা আমরা মধ্যপ্রাচ্য বলি, মধ্যপ্রাচ্যটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা বা হাব, ইকো হাব, মানে ইকোনমিক্সের জন্য বা ব্যবসা বাণিজ্যের জন্য সব ইকো হাব হিসেবে কাজ করে। তো এই প্রণালীগুলো দিয়েই জেনারেলি বাণিজ্যিক জাহাজ বা বাণিজ্যিক বিষয়গুলো এই প্রণালীগুলো ইউজ করে করা হয়। আর অন্যান্য আরও অনেকগুলো প্রণালী আছে যেগুলো বিশ্বের আন্তর্জাতিক বাণিজ্যে এত বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না। আমরা এখন পরবর্তী টপিকে যাই, সেটা হচ্ছে জাতি, গোষ্ঠী এবং উপজাতি সংক্রান্ত বিষয়। তো এখান থেকে বলা যায় 100% একটা প্রশ্ন পাবা। বি ইউনিটও আসছে এবার 2025-এ, এবং বি ইউনিটে আসছে পাঙ্গন, এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। পাঙ্গন এটা এখানে আছে, এই যে পাঙ্গন, বাংলাদেশের পাঙ্গন উপজাতি কি, মানে কারা মুসলিম উপজাতির মধ্যে কারা মুসলমান, পাঙ্গনরা মুসলমান। তাহলে পরীক্ষায় উপজাতি থেকে সব সময় প্রশ্ন আসে। তো আমরা এই উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে সব একদম বেসিক ক্লিয়ার সহ রেখে যাব। কেন, এখান থেকে কি আসে, যদি প্রশ্ন বেশি টাফ করতে যায় তখন বলে যে কোন উপজাতি কোথায় বসবাস করে, আর প্রশ্নকে যদি মোটামুটি ট্রেডিশনাল করতে যায় তখন প্রশ্ন করা হয় কোন উপজাতির যে উৎসবগুলো আছে উৎসব থেকে প্রশ্ন করা হয়। আরগুলো এমনি মোটামুটি ট্রেডিশনাল, যেগুলো আমরা জানি। বেশি কঠিন করতে গেলে কোন উপজাতি কোথায় বসবাস করে এমন টাইপের কোশ্চেন করা হয়। কিন্তু আমাদেরকে, যেহেতু আমরা পরীক্ষার্থী, আমাদেরকে সবসময় এই বিষয়, এই টপিকটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে একটু ফোর্স দিয়ে পড়তে হবে যেন আমরা প্রশ্ন আসলেই করতে পারি। তাহলে এই চাকমা পরিবার নিয়ে গঠিত হয় আদাম বা পাড়া, এরকম আসতে পারে, হয়তো প্রশ্ন এরকম দিবে, চাকমা পরিবার নিয়ে গঠিত যেই এরিয়াকে কি বলা হয়, অঞ্চলকে কি বলা হয়, পাড়া বলা হয় বা আদাম বলা হয়। চাকমাদের সবচেয়ে জনপ্রিয় এবং বৃহৎ উৎসব হলো বিজু। আমি এর কিছুক্ষণ পর এটা শর্ট টেকনিক দিয়ে উৎসবগুলো দেখাই দিব। বাংলাদেশের বৃহত্তম ময়মনসিংহ জেলায় বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর মধ্যে সংখ্যাগরিষ্ঠ নৃগোষ্ঠী হচ্ছে গারো। তাহলে তোমার প্রশ্ন এরকম দেয় যে গারোরা কোথায় বসবাস করে, বা বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে গারোদের বসবাস স্থল কোথায়। তাহলে আমরা এখানে কি দাগাবো, ময়মনসিংহ জেলা দাগাবো। আরও অনেকগুলো জেলা আছে, আমরা সামনে এগুলো আমি ছক আকারে দেখাই দিব। এরপরে মান্দি নামে পরিচিত গারোরা, তাহলে গারোদের অপর নাম কি, মান্দি। এগুলো হচ্ছে এক্সেপশন, মানে তোমাকে বুঝতে হবে যে প্রথম কথা হচ্ছে গিয়ে যেগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে বিভিন্ন চাকরি পরীক্ষা বিভিন্ন বিশ্ববিদ্যালয় আসছে এগুলো তো আমরা পড়বো। এরপর আমাদের এক্সেপশন রাখতে হবে, কারণ যিনি প্রশ্নকর্তা তিনি জানেন, তিনি সবসময় চাই একটু এক্সেপশন প্রশ্ন করে। তো তাহলে গারোদেরকে কি নামে ডাকা হয়, মান্দি নামে ডাকা হয়। গারোদের আদি ধর্মের নাম হচ্ছে
সাংসারিক। এই প্রশ্নটা বিসিএস এ এবং 2-1টা চাকরি পরীক্ষায় আসছিল। এবার বাংলাদেশের গারোদের ভাষা হচ্ছে আসিক, এটাও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে আসা। অস্ট্রেলিয়ার নৃগোষ্ঠীভুক্ত হচ্ছে সাঁওতালরা। তো এটা কেন সাঁওতাল কেন ইম্পর্টেন্ট, কারণ এই যে সাঁওতাল নিয়ে আমাদের দেশে 2013-15 সালের দিকে খুব একটা দাঙ্গা রাখছিল, যেটাকে সাঁওতাল বিদ্রোহ বলি। তাহলে সাঁওতাল বিদ্রোহ নাম হচ্ছে 2 ভাই, একটা হচ্ছে সিধু আর একটা হচ্ছে কানু। এরপর হচ্ছে মারমারা গ্রামকে তাদের ভাষায় রোয়া বলে, মারমা আর কি, মারমারা তাদের গ্রামকে রোয়া বলে, আর চাকমারা আদাম বা পাড়া বলে। তোমাদের মাথায় এগুলো খুব ভালো করে সূক্ষ্মভাবে রাখতে হবে। আর মারমাদের গ্রামের প্রধানকে বলা হয় রোয়াজ। মারমাদের বর্ষবরণ উৎসব হলো সাংরাই, যেটা উৎসবটা আমরা দেখাবো একটু শর্টকাট টেকনিকে। রাখাইনদের আদিবাসী হচ্ছে মিয়ানমারের আরাকান অঞ্চলে, আমরা জানি যে রাখাইন অঞ্চল যেখান থেকে রোহিঙ্গারা আসছে, আর আরাকান অঞ্চল। আর এই যে মিয়ানমারের আরাকান অঞ্চলের যে কবিরা ছিল, আমরা যখন বাংলা সাহিত্যের ইতিহাস পড়ছি, আরাকান অঞ্চল থেকে যে কবিরা আসছিল তাদেরকে রোসাঙ্গ বলা হতো। ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখবা। এরপর পার্বত্য চট্টগ্রামে বিজু উৎসব পালিত হয় পয়লা বৈশাখে, মানে পয়লা বৈশাখে তাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে চাকমা বা যারা ওই যে বৈশাখী যে উৎসব, বৈশাখী উৎসবের ভিতরে এই যে বৈশাখী উৎসবটাই পালন করা হয় পয়লা বৈশাখে। চাকমা জনগোষ্ঠীর লোকসংখ্যা সর্বাধিক রাঙ্গামাটি জেলায়, এটা আমরা জানি। খাসিয়া উপজাতি অধিক বসবাস করে সিলেটে। বাংলাদেশের বৃহত্তম উপজাতি হচ্ছে চাকমা, সবচেয়ে বেশি সংখ্যার দিক থেকে। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি হচ্ছে সাঁওতাল। এই 2টা জিনিস মনে রাখবা। তাহলে বাংলাদেশের চাকমা এটা কমন আমরা জানি, কিন্তু দ্বিতীয় বৃহত্তম উপজাতি এটা আমরা মাথায় আমাদের থাকে না। আমরা মানে অনেক সময় ত্রিপুরা মেরে দেয়, দ্বিতীয় বৃহত্তম উপজাতি ত্রিপুরা। চাকমা মারমাও মেরে দেয় অনেক সময়, ত্রিপুরা অনেকে দাগাই ফেলে বলে। তবে দ্বিতীয় বৃহত্তম উপজাতি হচ্ছে গিয়ে সাঁওতাল। উপজাতিগুলোর মধ্যে গারো এবং খাসিয়ারা হচ্ছে মাতৃতান্ত্রিক পরিবার। এটা প্রশ্ন আসে পরীক্ষায়, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে অনেকবার আসছে। তাহলে হচ্ছে গারো এবং খাসিয়া এরা হচ্ছে মাতৃতান্ত্রিক, আর যে সকল উপজাতি আছে সবগুলো হচ্ছে গিয়ে কি পিতৃতান্ত্রিক। তাহলে বাংলাদেশের উপজাতির সংখ্যা হচ্ছে গিয়ে 50টা, তার মধ্যে 2টি হচ্ছে মাতৃতান্ত্রিক আর বাকি 48টা হচ্ছে পিতৃতান্ত্রিক। এরপর আসে বাংলাদেশের পাঙ্গন উপজাতি মুসলমান, এটা 2025 সালে চলে আসছে ছবিতে। এরপরে বণিকদের বিরুদ্ধে বিদ্রোহ পতাকা উড়িয়েছিলেন চাকমা নেতা জানবক্স খান, এটা আমরা হিস্ট্রি থেকে দিতে পারে। উপজাতীয় বর্ষবরণ উৎসবকে সামগ্রিকভাবে বৈশাখী বলা হয়, যেটা একটু আগে বলছি আমি। বিশু, সাংরাই, বিজু উৎসব, বিজুটা বড়িয়া জ দিয়ে লেখা হয়, জ দিয়েও লেখা যায়। এরপর হচ্ছে বাংলাদেশের প্রথম উপজাতি প্রধান বিচারপতি হচ্ছে এস.কে. সিনহা। তো এস.কে. সিনহা কেন ইম্পর্টেন্ট বলি, সেটা হচ্ছে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইকোনমিক্স ডিপার্টমেন্টের শিক্ষার্থী ছিলেন। এরপর তিনি ল এর উপরে ডিগ্রি করে তিনি বাংলাদেশের প্রধান বিচারপতি হয়েছিলেন। এটা গত বছর এক প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে যখন তিনি প্রধান বিচারপতি হয়েছিলেন তখন এটা পরীক্ষায় আসছিল। আর তিনি হচ্ছে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল ফ্যাকাল্টি, যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডি ইউনিটে আসে, এই ডি ইউনিটে ল ফ্যাকাল্টিটা অন্তর্ভুক্ত, সেই জন্য এই প্রশ্নটা আসতে পারে যে নতুন ল ফ্যাকাল্টি যেটা, এটা উদ্বোধন করছেন এস.কে. সিনহা। এবার বাংলাদেশের উল্লেখযোগ্য উপজাতি ক্ষুদ্র নৃগোষ্ঠীদের আবাসস্থল, যেটা আমি প্রথমে বলছিলাম, সেটা হচ্ছে খাসিয়া, যাদেরকে অপরে খাসি বলা হয়। তাদের সবচেয়ে বেশি হচ্ছে মৌলভীবাজার, মানে সিলেট। তুমি মনে রাখবা যে খাসিয়ারা সিলেটে বসবাস করে, এতটুকু মনে রাখবা। তাই সিলেটের যে কোনো জেলা দিলেই তুমি ওটা আনসার করবা। এবারে খিয়াং যারা, তারা বান্দরবনে বসবাস করে। গারো, এটা প্রথমে বলে ফেলছি, ময়মনসিংহ বিভাগে। তার ময়মনসিংহ বিভাগে আছে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, মানে এই ময়মনসিংহ বিভাগে হচ্ছে গারোরা বসবাস করে। আর গারোরা হচ্ছে মাতৃপ্রধান, এটা একটু মাথায় রাখবা। গারোরা হচ্ছে গিয়ে কি মাতৃপ্রধান। এবার চাকমা, তারা রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, কক্সবাজার এটাতে বসবাস করে। ত্রিপুরারা চট্টগ্রাম, নোয়াখালী। এই নোয়াখালী দিয়ে একবার প্রশ্ন আসছিল যে ত্রিপুরাদের বসবাসস্থল কোথায়, নোয়াখালী। কারণ সাধারণত আমরা জানি না যে নোয়াখালীতে ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে কিনা। নোয়াখালী, কুমিল্লাতে আছে অনেকে জানি, কিন্তু নোয়াখালী আছে কিনা জানি না। তো অপশানে নোয়াখালী দেওয়া ছিল, আনসারটা হবে নোয়াখালী। তাহলে ত্রিপুরা বা টিপরা বসবাস করে হচ্ছে নোয়াখালী। এবার মণিপুরীরাও সিলেট, এই মণিপুরি, খাসিয়া, মণিপুরি এরা হচ্ছে সিলেট। এরপর হচ্ছে মারমা, এরা বান্দরবন। তাহলে খিয়াং, মারমা এরা বান্দরবন। তুমি একটু পড়ার সময় একটু মানে বিভাগ বা জেলাকে মেনশন করে পড়বা যে কোন বিভাগে কোন উপজাতি আছে। তখন তুমি প্রশ্নের আনসারগুলো দেখলে তুমি সহজে কি বুঝতে পারবা যে অমুক উপজাতি অমুক জায়গায় অমুক বিভাগে বসবাস করে, তাহলে এই বিভাগের জেলা না মানে এটা বাদ। এটা সহজ টেকনিক মুখস্থ করার। আর রাখাইনরা তো মিয়ানমার যেহেতু কক্সবাজারের পাশে, এই যে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, পটুয়াখালী, এই যে পটুয়াখালীকে একটু মার্ক করে রাখবা। সাঁওতাল হচ্ছে রাজশাহী
বিভাগের মধ্যে, রাজশাহী এবং রংপুর, যেহেতু ওই একটা কোণা, যে বাংলাদেশের ম্যাপকে যদি আমরা ধরি তাহলে এই অংশটা হচ্ছে কি রাজশাহী, এই রাজশাহী রংপুর এই অংশটাই হচ্ছে তোমার কি সাঁওতালরা বেশি বসবাস করে। এরপরে এই অংশটা হচ্ছে গিয়ে কি খাসিয়ারা আর মণিপুরিরা বসবাস করে। আর চট্টগ্রাম সব বিভাগের সবচেয়ে বেশি কি বসবাস করে ক্ষুদ্র নৃগোষ্ঠীরা। এরপরে আমরা আসি হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের প্রধান উৎসব। তো এটাকে আমরা সব মানে সংক্ষেপে মানে মনে রাখার টেকনিকটা বলি, সেটা হচ্ছে গিয়ে বৈশাখী ত্রিমাচা, বৈশাখী ত্রিমাচা। তাহলে মানে বইটা হচ্ছে বৈশাখীটা হচ্ছে বৈশু, মানে এটা হচ্ছে উৎসবটা হচ্ছে বৈশু উৎসবটা হচ্ছে গিয়ে ত্রিপুরাদের। এরপর হচ্ছে সাংগ্রাই উৎসবটা হচ্ছে গিয়ে মারমাদের। আর বিজু উৎসবটা হচ্ছে গিয়ে চাকমাদের। তাহলে হচ্ছে সাংগ্রাইটা হচ্ছে গিয়ে কি মারমাদের, আর বিজু উৎসবটা হচ্ছে গিয়ে কি চাকমাদের। এভাবে আমরা মনে রাখবো চাকমাদের বিজু উৎসব, মারমা বা চাক, মারমাকে অপর নাম চাক বলা হয়। আবার তোমরা চাকমাকে চাক বলে ফেলিও না, মারমাকে চাক বলা হয়। যেটার উৎসবটা হচ্ছে বর্ষবরণ, সেটা হচ্ছে সাংগ্রাই। গারোদের গাও, বৈশাখী ত্রিমাচা গাও এর সংখ্যা মনে রাখবা গারো। গারোদের হচ্ছে গিয়ে গাতে গারো, ওতে ওয়াঙ্গালা উৎসবটা হচ্ছে গিয়ে কি ধর্মীয় বা সামাজিক উৎসব। এটা কিন্তু বর্ষবরণ উৎসব না। তোমাদের এরকম প্রশ্ন দিতে পারে নিচের কোনটি বর্ষবরণ উৎসব না। তাহলে ওই যে বৈশাখীটা বর্ষবরণ উৎসব, কিন্তু ওই যে ওয়াঙ্গালাটা দেয়া থাকবে। মানে আমি প্রশ্ন বুঝাইতে পারছি, এভাবে দেয়া থাকবে এই তিনটা উৎসবটা হচ্ছে বর্ষবরণ, কিন্তু ওয়াঙ্গালা কিন্তু বর্ষবরণ না, এটা হচ্ছে ধর্মীয় আর সামাজিক উৎসব। তাই তোমাদের প্রশ্ন এরকম করে দিতে পারে যে নিচের কোনটি বর্ষবরণ উৎসব নয়, সেটা হচ্ছে গারোদের ওয়াঙ্গালাটা। সাঁওতাল হচ্ছে সোহরাই, আর মণিপুরি হচ্ছে গিয়ে কি রাসোৎসব। ঠিক আছে। এরপর হচ্ছে জলকেলি, এটাও বর্ষবরণ উৎসবের মধ্যেই পড়ে, ত্রিপুরাদের জলকেলি। এবার উপজাতীয় সাংস্কৃতিক কেন্দ্রগুলো, এখান থেকে এবার প্রশ্ন আসতে পারে, মোস্ট ইম্পর্টেন্ট। এটা আমরা সব সময় মুখস্থ রাখতে হবে, কিন্তু এটা আমরা জানি না কোথায় থেকে প্রশ্ন করবে। তাহলে আসলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে সাংস্কৃতিক একাডেমি, সেটা হচ্ছে বিদেশি নেত্রকোনা। আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে জাদুঘর, এটা মুখস্থ রাখবা, সেটা হচ্ছে রাঙ্গামাটি। আর যদি তোমাকে বলা হয় নৃতাত্ত্বিক জাদুঘর কোথায়, নৃতাত্ত্বিক জাদুঘর হচ্ছে চট্টগ্রামের আগ্রাবাদে। ঠিক আছে। এরপরে হচ্ছে গিয়ে মণিপুরি, যেটা হচ্ছে ললিত কলা একাডেমি, সেটা হচ্ছে মৌলভীবাজার। নৃতাত্ত্বিক জাদুঘরটা চলে আসছে, কিন্তু নৃগোষ্ঠী জাদুঘরটা আসে নাই, সেটা রাঙ্গামাটি। এটা এবার সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে। সেটা জিএসটিতেও আসতে পারে, অথবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তাহলে আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠীর উৎসব, ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ধর্মর ভিতরে বিশেষ করে যে পাঙ্গন, যেটা এক্সেপশন ধর্ম যেগুলো, ওগুলো আছে। এরপর হচ্ছে তোমার নৃগোষ্ঠীর যে জাদুঘর এটা। এরপর হচ্ছে নৃগোষ্ঠীর মধ্যে যারা হচ্ছে বাংলাদেশের বিদ্রোহ বা ইয়েতে ভূমিকা রাখছে, তাদের থেকে জেনারেলি কি আসে, প্রশ্ন আসে। যেহেতু রিসেন্ট থেকে প্রশ্ন দিবে, নৃগোষ্ঠীতে রিসেন্ট কিছু হয় নাই, ওখান থেকে জেনারেলি প্রশ্ন আসার সম্ভাবনা কম, প্রিভিয়াস ইয়ার থেকে প্রশ্ন আসবে। এরপর হচ্ছে প্রয়োজনীয় কল সেন্টার। এটা বর্তমান সময়ে আমাদের দেশের পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি অনুযায়ী আমাদের সবচেয়ে প্রয়োজনীয় দরকার হচ্ছে সরকারি কল সেন্টারগুলো। আমরা সরকারি পরিষেবা পেতে হলে অবশ্যই কল সেন্টারগুলো ইউজ করার মাধ্যমে আমরা কি পাই, সরকারি পরিষেবাগুলো পাই। তাহলে আমরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেহেতু এই যে 105, সেটা হচ্ছে নির্বাচন কমিশনার হেল্পলাইন। এই 99 মানে 349, এটার সাথে আমরা বেশি পরিচয়। কিন্তু এই 349-এ মানে তুমি কল দিয়ে কী সেবা পাবা, সেটা হচ্ছে জরুরি পুলিশ, অ্যাম্বুলেন্স আর ফায়ার সার্ভিস, এই তিনটে পাবা। এর বাইরেগুলো নাই, পুলিশ, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, এই তিনটার বাইরে জেনারেলি পাবা না। তো তোমাকে পরীক্ষায় প্রশ্ন দিতে, যেহেতু এখন আমাদের নারী নির্যাতন এবং শিশু নির্যাতন বেশি হচ্ছে, তো তোমাকে দিয়ে বলবে যে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারি কোন কল সেন্টারে কল দিতে হবে, কোন নাম্বারে। সেটা হচ্ছে গিয়ে নারী ও শিশু নির্যাতন হচ্ছে 109, আর চাইল্ড হেল্পলাইনে যে হচ্ছে গিয়ে কত, 1098। গত বছর পরীক্ষায় প্রশ্ন আসছিল ঢাকা ইউনিভার্সিটিতে, যেটা হচ্ছে গিয়ে কৃষি কল সেন্টার কত, সেটা হচ্ছে 16,123, মানে 16123, 16123। তো এটার সাথে তোমরা এই দুইটার সাথে মিলাই ফেলো। হ্যাঁ, তো ভূমি সংক্রান্ত হচ্ছে গিয়ে 16122। তো কৃষিটা মনে রাখবা, যেটা এটা প্রিভিয়াস ইয়ারে আসছে। 349টা মনে রাখবা, এটা আসলে 349-এ কল দিলে আমি কি কি সার্ভিস পাবো,
ওটা একটু মনে রাখবা। এরপর হচ্ছে গিয়ে দুর্নীতি দমন কমিশন 106, এটা একটু ভালো করে মনে রাখবা। নারী শিশু নির্যাতন, এটা একটু মনে রাখবা। এরপর হচ্ছে গিয়ে কি, এই দুইটা নাম্বার একটু মনে রাখবা, দুর্যোগের আগাম বার্তা। আর পরীক্ষায় প্রশ্ন আসছিল এটা, যে সরকারি তথ্য সেবা প্রদানের জন্য কোন নাম্বারে কল দিতে হবে, এটা পরীক্ষায় চলে আসছিল, ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটিতে মনে হয়। তো এটা চলে আসছিল। তাহলে তোমরা এই সরকারি কল সেন্টারগুলোতে স্পেসিফিকেশন যেগুলোতে আমি স্টার মার্ক দেওয়া হয়েছে, এগুলো একটু ভালো করে দেখবা। নারী শিশু নির্যাতন, চাইল্ড হেল্পলাইন, এগুলো একটু ভালো করে তোমরা দেখবা। এরপরে আসি যেটা খুব কমন একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে বিভিন্ন শহর বা দেশের পুরাতন নাম। এটা আগে আসতো, মাঝখানে অনেক দিন এইরকম এই টাইপের কোশ্চেনগুলো, এই প্যাটার্নের কোশ্চেনগুলো আসে নাই। তবে এখন এই প্যাটার্নের কোশ্চেনগুলো জেনারেলি এই বছরে জেনারেলি আসছে আর কি। সেটা হচ্ছে যেমন তুরস্কের বর্তমান নাম কি, তুর্কিয়ে, তবে তুরস্কের আগের নাম কি ছিল, কনস্ট্যান্টিনোপল, এটা আমরা জানি। এরপর হচ্ছে বুরকিনা ফাসো নামক দেশটির পূর্ব নাম ছিল আফার ভোল্টা, এটা মনে রাখবা। বিগ অ্যাপলের শহর বলা হয় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ককে, ইউরোপের ক্রীড়াঙ্গন বলা হয় সুইজারল্যান্ডকে। এরপর হচ্ছে ভিয়েনাকে বলা হয় ইউরোপের প্রবেশদ্বার, তাহলে ইউরোপের প্রবেশদ্বার কি, ভিয়েনা। আর ভিয়েনাকে বলা হয় ইউরোপের প্রবেশদ্বার। আর লেনিনগ্রাদ, এটা এবারে আমাদের যেহেতু 24-এর গণ অভ্যুত্থান গেছে, আমরা লেনিনগ্রাদের সাথে কি, লেনিনগ্রাদ শব্দটার সাথে কি আমরা সম্পৃক্ত, যে শিক্ষার্থীদেরকে গুলি করে মারা হচ্ছে, কিন্তু তারা কি রাস্তা ছেড়ে চলে যাচ্ছে না, স্টিল নাও দাঁড়ায় আছে পুলিশের গুলির সামনেও। ওটাকে লেনিনগ্রাদের সাথে তুলনা করা হয়, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই যে সমাজতান্ত্রিক যে আন্দোলন শুরু হয় তখন। তাহলে লেনিনগ্রাদ শহরের বর্তমান নাম হচ্ছে সেন্ট পিটারবার্গ, সেটা হচ্ছে গিয়ে তোমার রাশিয়াতে অবস্থিত আর কি। হ্যাঁ, গ্রেট ব্রিটেনকে বলা হয় সমুদ্রের বধূ, এটা অনেকবার প্রিভিয়াস কোশ্চেনে আসছে, এটা আর এখন আসে না। নিমজ্জমান নগরী হেগ। এরপরে হচ্ছে আমরা যদি বলি যে ইয়েগুলো হয়, যেটা হচ্ছে জেনেভা, সেটা হচ্ছে গিয়ে কি সম্মেলনের নগরী, সেটাকে বলা হয় কি, জেনেভাকে সম্মেলনের নগরী বলা হয়। পারস্যের বর্তমান নাম ইরান। আর ম্যাফল পাতা আর লিলি ফুলের দেশ হচ্ছে কানাডা। ম্যাফল পাতা আর লিলি ফুল, এটা আমরা খুব ইজিলি বুঝি, সে হচ্ছে ওই কানাডার যে পতাকা, ওখানে হচ্ছে ম্যাফল পাতা আছে, আর লিলি ফুলটা, ওখানে ম্যাফল পাতাটা আছে আর কি, কানাডার পতাকার ভিতরে ম্যাফল পাতাটা আছে, আর লিলি ফুল তো তাদের দেশে আসেই। কিন্তু এবার একটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসছে যে কোন দেশের পতাকায় বর্ডার নাই। এটা খুব ইজি ছিল, একটু কমন সেন্স খাটালেই পারা যেত। সেটা হচ্ছে নেপাল। এই নেপালের পতাকা হচ্ছে এমন, এখানে একটা সূর্য আছে এভাবে, এটা হচ্ছে নেপালের পতাকা। তো তোমরা যারা খেলাধুলা দেখো বা খেলাধুলায় সাথে সম্পৃক্ত বা বিভিন্ন দেশের নেপালের সাথে যারা কানেক্টেড, তারা জেনারেলি দেখবা নেপালের পতাকাটা এরকম ভাবে ইউজ করা হয় বিভিন্ন খেলাধুলায়। ওরা কিন্তু বর্ডার দেয় না, হ্যাঁ, বর্ডারটা হচ্ছে সাদা হয়। তাহলে পতাকা দিলে হয়তো এরকম প্রশ্ন দিতে পারে যে ম্যাফল পাতা কোন দেশের পতাকা আছে, কানাডা। খুব সিলি কোশ্চেন। এরপরে ধরো এরকম আগে কোশ্চেন আসতো যে বাংলাদেশের পতাকার সাথে কোন দেশের পতাকার মিল আছে, আমরা জানি জাপানের পতাকার মিল আছে। এরপরে আমরা আসি বিভিন্ন দেশের পুরাতন নামগুলোর মধ্যে সূর্যোদয়ের দেশ বা ভূমিকম্পের দেশকে জাপান বলা হয়। পৃথিবীর সবার আগে সূর্য উঠে কোথায়, জাপানে। এরপরে শ্বেত হাতির দেশ বা সাদা হাতির দেশ থাইল্যান্ড। এটা সাদা হাতির দেশ বলার পিছনে কারণ আছে যে থাইল্যান্ড কখনো কি ছিল না, থাইল্যান্ড কখনো ব্রিটিশ কলোনির ছিল না। সবসময় ওখানে আর্মিদের যে রিভলিউশনগুলো, আর্মিদের যেই ক্ষমতা দখলের বিষয়গুলো থাকে, ওখানে পলিটিক্যাল অবস্থা সবসময় টার্মোইল থাকে, গোলযোগপূর্ণ থাকে। আর্মি সবসময় ক্ষমতা করে নিয়ে যায়। এবং মুক্তার দ্বীপ বাহরাইন, এটা আসে চিরবসন্তের নগরী ইকুয়েডর। চিরবসন্তের নগরী ইকুয়েডরের নামটা করা হয়েছে ওই ইকুয়েডর সরলরেখার উপর দিয়ে। হাজার হ্রদের দেশ ফিনল্যান্ড। নিশি সূর্যোদয়ের দেশ নরওয়ে, এটা আমরা জানি। ইউরোপের ক্রীড়াঙ্গন সুইজারল্যান্ড। এরপর হচ্ছে মুক্তার দেশ কিউবা। তাহলে মুক্তার দেশ কিউবা আর মুক্তার দ্বীপ, মুক্তার দেশ আর মুক্তার দ্বীপ দুইটার মধ্যে পার্থক্য আছে। যদি বলা হয় মুক্তার দ্বীপ তাহলে বাহরাইন, যদি বলা হয় মুক্তার দেশ সেটা কিউবা। তবে এই পরীক্ষায় প্রশ্ন এটা বেশি আসে, তবে কঠিন করার জন্য মাঝে মাঝে এটা দিয়ে দেয়। এরপর হচ্ছে ক্যাথের বর্তমান নাম, তাহলে চীনের পূর্ব নাম কি ছিল, ক্যাথ। এবার পৃথিবীর চাঁদ বলা হয় পামির মালভূমিকে। আবিসিনিয়ার বর্তমানে, এটা প্রিভিয়াস কোশ্চেনে আসা। ইথিওপিয়া আবিসিনিয়া বলা হয়, যেহেতু আবিসিনিয়ার সাথে মুসলিমদের হিজরতের সাথে একটা সম্পর্ক আছে। গোল্ড কোস্টের বর্তমান নাম গানা। ডাচ গায়নার বর্তমান সুরিনাম। এরপরে হস্তিনাপুরের বর্তমান নিউ দিল্লি, দিল্লিকে হস্তিনাপুর বলা হতো পূর্বে। আর যদি বলা হয় চট্টগ্রামের পূর্ব নাম কি, ইসলামাবাদ।
এরপর হচ্ছে লেনিনগ্রাদের বর্তমান নাম, এটা বলে ফেলছি, সেন্ট পিটারবার্গ। এরপর হচ্ছে ডয়েচল্যান্ডের বর্তমান জার্মানি। নীল নদের দেশ বলা হয় মিশরকে। এরপর দক্ষিণ রোডেশিয়া, জিনবাবু, যেটা বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে ফেভারিট টিম বলা যায়, জিনবাবুর পূর্ণ নাম ছিল দক্ষিণ রোডেশিয়া, এটা প্রিভিয়াসের কোশ্চেনে আসা। এরপর হচ্ছে হেলভেটিয়ার বর্তমান নাম হচ্ছে সুইজারল্যান্ড, ঠিক আছে। এবার বিখ্যাত সমুদ্র বন্দর, এখান থেকে তুমি বলা যায় 99% একটা প্রশ্ন পাবা। এখানে সমুদ্র বন্দরের সাথে আমি ভুলে গেছি এটার সাথে অ্যাড করতে, ল্যান্ডলক মুক্ত দেশ, মানে যে দেশের কি নাই, সমুদ্র নাই। তো ল্যান্ডলক মুক্ত দেশ সম্ভবত 44টা বা 52টা মতো আছে। তার মধ্যে এশিয়ার মধ্যে ল্যান্ডলক দেশ হচ্ছে 11টা। তো 11টা কি কি আমরা জানি, নেপাল, ভুটান, আফগানিস্তান, সব স্থান, কাজাকিস্তান, আফগানিস্তান, পাকিস্তান ছাড়া সব স্থান, সব স্থান হচ্ছে কি কি মানে ল্যান্ডলক মুক্ত দেশ। তো এই ল্যান্ডলকটা একটু দেখে নিবা, ল্যান্ডলক মানে ল্যান্ডলক মানে কি, যে দেশের সমুদ্র নাই, যে দেশের সমুদ্র বন্দর নাই, বা যে দেশের সীমানায় কি নাই, সমুদ্র বন্দর বলতে পারো, বা সমুদ্র নাই, সমুদ্র বন্দরও নাই, বা সমুদ্র বন্দর, বা যে দেশের সীমানায় সমুদ্র নাই। সমুদ্র নেই, ঠিক আছে, এটা হচ্ছে ল্যান্ডলক। তাহলে কি আফগানিস্তান, নেপাল, ভুটান, মঙ্গোলিয়া, এরপরে হচ্ছে গিয়ে কি কম্বোডিয়া, এরপরে হচ্ছে গিয়ে সব স্থান শুধু পাকিস্তান বিদে, কাজাকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, এগুলো আর কি, এগুলো হচ্ছে কি ল্যান্ডলকভুক্ত দেশ। এরপরে আসি তাহলে বিখ্যাত সমুদ্র বন্দরের মধ্যে যেটা খুব হাইলাইটেড সব সময় আছে, সেটা হচ্ছে শ্রীলঙ্কার যে সমুদ্র বন্দর চীন লিজ নেয়, সেটা হচ্ছে হাম্বারোটা, 100 বছরের জন্য লিজ দেয়। এটা এবছরের জন্য ইম্পর্টেন্ট না, এটা 2024 সালের জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল এবং এটা পরীক্ষায় প্রশ্ন আসছেও। সেটা হচ্ছে ভারত মহাসাগরে এই বন্দরটা অবস্থিত। আর পাকিস্তানের যে সমুদ্র বন্দরে চীন নির্মাণ করে দেয় সেটা হচ্ছে গোয়াদার সমুদ্র বন্দর, যেটা আরব সাগরের অবস্থিত। ইসরায়েলের হাইফা বন্দরের মালিকানা ভারতের আদানি গ্রুপের, ঠিক আছে, আদানি গ্রুপের। এরপর হচ্ছে গিয়ে পোর্ট ব্লেয়ার অবস্থিত হচ্ছে বঙ্গোপসাগরে, এটা একটু এটা পরীক্ষায় আসছে সিইউতে 2025-এ পোর্ট ব্লেয়ারটা আসছিল, যেটা কোথায় অবস্থিত, বঙ্গোপসাগরে। ভাস্কো দা গামা উপমহাদেশের যে বন্দরের প্রথম নোঙর করেন সেটা হচ্ছে কালিকট, কলকাতা। কালিকট বন্দর কোথায়, কলিকাতা বা কলকাতা, যেভাবেই বলি, কলকাতায় অবস্থিত। এরপর হচ্ছে আর বিভিন্ন দেশের সমুদ্র বন্দরগুলো আমরা একটু দেখি। লিবিয়ার বেনগাজি সমুদ্র বন্দর, ইসরায়েলের হাইফা, ভারতের কলকাতা, মুম্বাই, চেন্নাই, কালিকটটাকে কলকাতায় আর কি। এরপর হচ্ছে ইয়েমেনের অ্যাডেন, এটাই একটু ইম্পর্টেন্ট, যে অ্যাডেন সাগরে অ্যাডেন অবস্থিত। জর্দানের আকাবা, এটাও ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসছে। এরপর হচ্ছে মরক্কো আসে না, ইরাকও আসে নাই। এরপর হচ্ছে নরওয়ে হ্যামারফাস্ট, এটা আসে। এরপর ইতালির ভ্যানিস, মিয়ানমারের আকিয়াব, এটা আসছে, আকিয়াব আর ইয়াঙ্গুন দুইটা আর কি। আকিয়াবটা আসে, যে মিয়ানমারের সমুদ্র বন্দর আকিয়াব। পাকিস্তানের করাচি, এটা আমরা জানি, করাচি সমুদ্র বন্দর। জার্মানির হার্মবুর্গ আর জাপানের ওসাকা, এই জাপানের ওসাকা একটু ভালো করে দেখবা, ওসাকাটা পরীক্ষায় আসে প্রশ্ন। এবার আরও অন্য দেশে, সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন, ব্রিসবেন, ডারউইন, এগুলো আসে। তো ডারউইন সমুদ্র বন্দরটা অনেক সময় দাগাই ফেলে আয়ারল্যান্ডে, খবরদার এটা আয়ারল্যান্ড না, এটা ডারউইন সমুদ্র বন্দরটা হচ্ছে অস্ট্রেলিয়া। আর চীনের হচ্ছে সাংহাই, তিয়ানজিন। এরপর হচ্ছে কানাডার মন্ট্রিল, কুইবেক, এটা একবার পরীক্ষায় আসছিল কোনো এক চাকরি পরীক্ষায়। এরপরে সেন্ট পিটার্সবার্গ, সেটা হচ্ছে ওশিয়া মহাদেশ, সেটা হচ্ছে রাশিয়াতে, এখানে ওশিয়া না, এটা রাশিয়া হবে, রাশিয়ার সেন্ট পিটারবার্গ, যেটাকে আমরা লেনিনগ্রাদ বলি আর কি। হ্যাঁ, এরপর ব্লাদিভস্টক, এটা মোস্ট ইম্পর্টেন্ট, ব্লাদিভস্টক এখন এই যে। এরপর হচ্ছে যুক্তরাজ্যের ম্যানচেস্টার, নেদারল্যান্ডের আমস্টারডাম। এরপর হচ্ছে মিশরের সুয়েজ খাল, হ্যাঁ, সুয়েজ খালটা মনে রাখবা। ইরানের বন্দর আব্বাস, পরীক্ষায় এই যে এইগুলো আসে। আমি যেগুলোতে দাগাইছি মোটামুটি এগুলো হচ্ছে কি খুব গুরুত্বপূর্ণ। এবার আমরা আসি সংস্কার কমিশন, যে বাংলাদেশের এই যে বিপ্লবী সরকার গঠনের পরে বাংলাদেশের যে পূর্ববর্তী সরকার, যে পতিত সরকার থাকাকালীন সময়ে যে সকল ইনস্টিটিউশনগুলোকে তাদের হাতে কুক্ষিগত করে রাখছিল, তাদের মতো করে ল মেকিং করে পরিচালনা করতেছিল, সেগুলোকে সংস্কার করে বর্তমান একটা সংস্কারের জন্য কমিশন গঠন করেছে। 6টা সংস্কার কমিশন বড় দাগে বলা যায়। তার মধ্যে দুই দগেরটা হচ্ছে ইফতেখারুজ্জামান। সংবিধান সংস্কার কমিশনে কে আছেন, এটা পরীক্ষায় আসতে পারে, অধ্যাপক
আলী রিয়াজ। এরপরে বিচার বিভাগের সংস্কার কমিশনে আছেন কে? বিচারপতি শাহ আব্দুল নাইম মুমিনুর রহমান। এরপর জনপ্রশাসন, এটা মোস্ট ইম্পর্টেন্ট বাংলাদেশের জনপ্রশাসন, কারণ পতিত সরকার যেই বিষয়ের উপরে সবচেয়ে বেশি বেস করেছিল সেটা হচ্ছে জনপ্রশাসন উপরে। সরকারের ওই পতিত সরকার হচ্ছে পুলিশ তার প্রশাসন বাহিনীকে দিয়ে বিভিন্ন জায়গায় তাদের এজেন্ডা বাস্তবায়ন করেছিল। তো এই জনপ্রশাসনটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ জনপ্রশাসনটা হচ্ছে গিয়ে একটা যেমন একটা দেশ পরিচালনার জন্য যেরকম অর্থনীতি একটা মূল চালিকা শক্তি, জনপ্রশাসনটা হচ্ছে গিয়ে দেশের সার্বিক নিরাপত্তা বা সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য খুব ইম্পর্টেন্ট। যদি জনপ্রশাসন যদি এক্সিকিউট না করে, কাজ না করে, তাহলে ওই দেশের সকল কর্মকাণ্ড স্থবির হয়ে পড়ে। আর সকল কর্মকাণ্ড স্থবির হয়ে যাওয়া মানে হচ্ছে কি ওই দেশের মানে ওই দেশ সঠিকভাবে না চলার, ঠিকভাবে ক্লিক না করা, রান না করা, যেটা আমরা বর্তমান সময় একটু হলেও বুঝতেছি। এরপর হচ্ছে পুলিশ সংস্কার কমিশন, যে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তাদেরকে দিয়েও অনেক সময় দমন, নিপীড়ন, গুম, হত্যা, রাহাজানি যেটা আমাদের প্রতি সরকার করছে, এই পুলিশকে কীভাবে সংস্কার করা যায় ওটা আর কি। সেটা হচ্ছে সরবরাজ হোসেন, এরপর হচ্ছে যিনি সাবেক আইজি। এরপর স্থানীয় সংস্কার কমিশন অধ্যাপক তোফায়েল আহমেদ, এটা সিইউতে আসতে পারে। কেন আসতে পারে বলি, অধ্যাপক তোফায়েল আহমেদ হচ্ছে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের সাবেক অধ্যাপক আর কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তিনি হচ্ছে স্থানীয় সংস্কার কমিশনের। আর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে অধ্যাপক তোফায়েল আহমেদ মানে ডক্টর তোফায়েল আহমেদ, তিনি হচ্ছে বাংলাদেশে একমাত্র বলা যায় মানে এ পর্যন্ত যে যিনি স্থানীয় সরকার নিয়ে সবচেয়ে বেশি পড়াশোনা, সবচেয়ে বেশি জানা, তিনি হচ্ছে মানে অধ্যাপক ডক্টর তোফায়েল আহমেদ। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। আর যেহেতু এটা ডিউনিটের পরীক্ষা, তো ওনার থেকে প্রশ্ন আসতে পারে। তিনি যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদেরই কী ছিলেন, শিক্ষক ছিলেন। এরপর হচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, সেটা হচ্ছে বদিউল আলম মজুমদার। তাহলে এখান থেকে সবচেয়ে মোটা দাগে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সংবিধান সংস্কার কমিশন, বিচার বিভাগ, জনবিভাগ, স্থানীয় সরকার, পুলিশ। এই যে 5-6টা যেটা আছে এদের নামগুলো সংস্কার কমিশনের প্রধানের নামগুলো মনে রাখবা। আর এখানে জনপ্রশাসন সংস্কার কমিশনের আব্দুল মহিদ চৌধুরীর নামটা খুব ভালো করে মনে রাখবা, কারণ উনি হচ্ছে সিভিল সার্ভিসের সবচেয়ে প্রজ্ঞাবান ব্যক্তি বলা যায় বাংলাদেশে। আর অধ্যাপক আলী রিয়াজ হচ্ছে তিনি আমেরিকায় থাকেন, আমেরিকান নাগরিক সিটিজেনশিপ আছে। তিনি হচ্ছে কি সংবিধান বিশেষজ্ঞ বলা যায়। ওনার রিপোর্ট বা ওনার টাইটেলগুলো সমাজবিজ্ঞানের সবচেয়ে বেশি পঠিত হয়, বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আলী রিয়াজকে বলা হয় বিশেষ করে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, পলিটিক্যাল সায়েন্স, আইআর, এই 3টে ডিপার্টমেন্ট আলী রিয়াজকে মানে মাথার তাজ মনে করে বা তার রিপোর্টগুলো সবচেয়ে বেশি পড়া হয়। এরপরে আমরা আসি ভৌগোলিক নির্দেশক পণ্য। এটা এখান থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটা চলে আসছে যে প্রথম জিআই পণ্য কি, জামদানি শাড়ি, যেটা 2016 সালে হয়েছে। কিন্তু এখান থেকে যদি প্রশ্ন ডি ইউনিটও দেয় সেটা হচ্ছে উইফো থেকে দিতে পারে, মানে গ্লোবাল আইডেন্টি মানে ইন্ডিকেশন। কিন্তু এই জিআই পণ্য মানে জিআই এর পূর্ণরূপটাও পরীক্ষায় দেয়। তো আমরা জেনারেলি দাগায় ফেলি গ্লোবাল আইডেন্টিফিকেশন দাগায় ফেলি অনেক সময়, যে জিআই পণ্য মানে গ্লোবাল আইডেন্টিফিকেশন, জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন, দুঃখিত, জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন। কিন্তু এটা হবে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, নট আইডেন্টিফিকেশন। এই জিনিসটা তোমরা একটু খেয়াল করে দাগাবা, এটা ইন্ডিকেশন হবে, নট আইডেন্টিফিকেশন। তো জিআই পণ্যটা কেন দেওয়া হয়? জেনারেলি আমাদের দেশে বা পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে ফল মূল বা হচ্ছে সেটা বিভিন্ন জিনিসের জন্য বিখ্যাত হয়। মানে ওই এক এক অঞ্চল, এক এক গ্রাম, এক এক জেলা, এটা এক এক জিনিসের জন্য বিখ্যাত হয়। এই যে মানে যদি বলা হয় নোয়াখালী কিসের জন্য বিখ্যাত, যে খোলাজা পিঠা। এরপরে রাঙামাটি কিসের জন্য বিখ্যাত, আনারস। এরপরে হচ্ছে মুসলিম শাড়ি, এরপরে জামদানি, টাঙ্গাইল জামদানি, বিষয়গুলো আর কি। মানে প্রোডাক্টের নাম বললে ওই জেলাটা চলে আসে। যেমন সুপারি, বৃহত্তর নোয়াখালী মানে লক্ষ্মীপুর। এই যে বিষয়গুলো, যে প্রোডাক্ট দিয়ে ওই জিওগ্রাফিক্যাল এরিয়াকে ইন্ডিকেশন করা, এটাকে বলা হয় জিআই পণ্য, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের বিজনেস বলি বা হচ্ছে কুটির শিল্প বলি, এগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর এই জিআই পণ্য স্বীকৃতিটা জেনারেলি দেওয়া হয় উইফো থেকে, যেটা ইউএনের একটা সহযোগী প্রতিষ্ঠান, যেটা হচ্ছে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। পরীক্ষা যদি প্রশ্ন আসে উইফোর অ্যাব্রিভিয়েশনটা দিতে পারে। নতুবা উইফো কত সালে প্রতিষ্ঠা হয়েছে সেটা হচ্ছে 14 জুলাই 1967 খ্রিস্টাব্দে। তাহলে আমি যেটা বলছিলাম, দেশের মাটি, পানি, আবহাওয়া,
ওই জনগোষ্ঠীর সংস্কৃতি যদি কোনো পণ্য উৎপাদনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেই পণ্যকে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তাহলে বাংলাদেশের এই এখন পর্যন্ত জিআই পণ্য হচ্ছে 51টা। কয়টা? 51টা। সর্বশ্রেষ্ঠ হচ্ছে দিনাজপুরের বেদানা লিচু, সেটা 2024-এর 12ই ফেব্রুয়ারিতে কি করা হয়েছে, 12ই ফেব 2024-এ আবেদন করা হয়েছে, সেটা 2024-এর ডিসেম্বরে সেটা কি দেওয়া হয়েছে, ঘোষণা দেওয়া হয়েছে যে দিনাজপুরের বেদানা লিচু। এরপর হচ্ছে বরিশালের কুমারখালীর বেডশিট। এরপর হচ্ছে গিয়ে তোমার চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাতি আম। এরপর 2 নম্বরে আছে বাংলাদেশের ইলিশ, 2017 সালে দেওয়া হয়েছে, আর 2016 মানে প্রথম 1-2টার সালটা মনে রাখবা, কারণ পরীক্ষায় এটা দেয়। মানে সম্প্রতি যেটা লেটেস্ট জিআই পণ্যটা পরীক্ষায় সচরাচর আসে না, কারণ এটা চেঞ্জ হয়ে যেতে পারে যে কোনো সময়, সরকার যে কোনো সময় কি দিতে পারে, ডিক্লারেশন দিতে পারে। তো পরীক্ষায় যেটা জিআই পণ্য থেকে আসে, উইফোটা থেকে আসে, এরপর হচ্ছে হয়তো এই যে জিআই পণ্য নিয়ে একটু মোটামুটি হাইপ উঠে, সেই বিষয়গুলো নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। এরপর হচ্ছে আমরা যেমন পরীক্ষা আসতে পারে যে মুসলিম শাড়ি নিয়ে এরকম প্রশ্ন আসছিল গত বছর, যে মুসলিম শাড়ি নিয়ে ভারতের সাথে আমাদের মামলা হয়েছে, এটা কত সালে, যে 2024 সালের 2 ফেব্রুয়ারি। তো এই বিষয়গুলো তোমরা একটু মনে রাখবা বা পড়ে নিবা। এবার আসি কৃষি পরিসংখ্যান, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে এবার প্রশ্ন আসতে পারে। সেটা হচ্ছে ধান উৎপাদনের শীর্ষে হচ্ছে গিয়ে ময়মনসিংহ, আর গম উৎপাদনের শীর্ষে হচ্ছে ঠাকুরগাঁও, আর ঠাকুরগাঁও আবার দেয়া থাকে রংপুর। তাহলে বাংলাদেশের রুটির জুড়ি বলা হয় কাকে, কোন জেলাকে রুটির জুড়ি? যদি অপশানে ঠাকুরগাঁও থাকে ঠাকুরগাঁও, রংপুর থাকলে রংপুর, যদি 2টা থাকে তখন ঠাকুরগাঁও দিবা। ক্লিয়ার? তাহলে হচ্ছে গম মানে বাংলাদেশের রুটির জুড়ি, যখন প্রশ্নটা আসবে রুটির জুড়ি কোন জেলাকে বলা হয়, ঠাকুরগাঁও। যদি ঠাকুরগাঁও রংপুর থাকে রংপুর, আর যদি রংপুর ঠাকুরগাঁও 2টাই থাকে তখন ঠাকুরগাঁও দেখাবা। এটা ভুট্টার জন্য বিখ্যাত হচ্ছে দিনাজপুর, আলুর জন্য রংপুর, আগে ময়মনসিংহ ছিল এখন রংপুর, পেঁয়াজ ফরিদপুর, আখের জন্য নাটোর। এটা একটু মনে রাখবা যে বাংলাদেশের চিনি উৎপাদনের জন্য নাটোর বিখ্যাত, বা বিভিন্ন মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবারের জন্য নাটোর বিখ্যাত। নাটোরের কাঁচাগোল্লা, হ্যাঁ, যে কাঁচাগোল্লা কোথায় পাওয়া যায়, নাটোর। পেয়ারার জন্য চট্টগ্রাম। এরপর সোয়াবিনের জন্য লক্ষ্মীপুর, নদীর মাছের জন্য বোলা, যেহেতু বোলা হচ্ছে বাংলাদেশের একমাত্র মানে জেলা যেটা হচ্ছে উপদ্বীপ জেলা আর কি, হ্যাঁ। এরপর হচ্ছে গিয়ে পাট ফরিদপুর, তামাকের জন্য কুষ্টিয়া আমরা জানি তামাকের জন্য বিখ্যাত সব সময়। এরপর লিচুর জন্য দিনাজপুর, এরপর দিনাজপুর লিচু, এটাকেও জিআই পণ্য হিসেবে ঘোষণা দেওয়া হয়। আমের জন্য নওগাঁ সবচেয়ে বিখ্যাত, সুমিষ্ট আম। এরপর আনারসের জন্য টাঙ্গাইল। এরপর হচ্ছে নারিকেলের জন্য বাগেরহাট। ঠিক আছে, তাহলে এই উৎপাদনের শীর্ষ জেলা সেটা হচ্ছে কৃষি পরিসংখ্যান 2023, এই অনুযায়ী আমাদের এটা জিনিসটা মাথায় রাখতে হবে। এবার হচ্ছে কৃষি পরিসংখ্যানের উৎপাদনের শীর্ষ জেলা, সেটা হচ্ছে চা রপ্তানিতে উৎপাদন ভিত্তিক। আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে বাংলাদেশের চা রপ্তানিতে হচ্ছে বিশ্ব হচ্ছে 15তম, এই জিনিসটা একটু মাথায় রাখবা। এবং বাংলাদেশ সবচেয়ে বেশি পাট রপ্তানি করে, বাংলাদেশ সবচেয়ে বেশি পাট রপ্তানি করে ভারতে, এরপর হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশগুলোতে। এবার বাংলাদেশের শীর্ষ আমদানিকারক পণ্য হচ্ছে তুলা। এই তুলাটা এবার আসতে পারে, কেন আসতে পারে বলি, যে ডক্টর ইউনূস, আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে যে বিভিন্ন দেশের বাণিজ্যের উপরে শুল্ক আরোপ করতেছে, এটা হট টপিক। এই ডক্টর ইউনূস ইন্টারন্যাশনাল মানের কীরকম খেলোয়াড়, এটার একটা উদাহরণ হচ্ছে এটা। ডক্টর ইউনূস কী করতেছে, তুলা আমদানির শীর্ষ দেশ কিন্তু, মানে তুলা আমদানি, বাংলাদেশ তুলা আমদানি করে জেনারেলি ইউএসএ থেকে। তুলা আমদানি করে বাংলাদেশ সুতা বানায়, কাপড় মেক করে, সেটা আবার কোথায় পাঠায়, মানে ইউরোপ বা আমেরিকায় পাঠায়। এখন বাংলাদেশের উপরে যদি শুল্ক আরোপ করে, তখন বাংলাদেশ তুলা আমদানি করতেছে কোথা থেকে, যদি ইউএসএ যদি বাংলাদেশের উপর শুল্ক আরোপ, অলরেডি ইন্ডিয়ার উপর করে দিয়েছে, তাহলে বাংলাদেশের উপর করলে বাংলাদেশ তুলা নিয়ে আসবে, আনার পরে যে কাপড়টা বানানোর পরে যখন শুল্ক আরোপ করবে, তখন বাংলাদেশ কী করবে, কাপড়ের দাম বাড়ায় দিবে। তাহলে ওদেরকে বেশি টাকায় কী করতে হবে, কাপড় কিনতে হবে। তাহলে বাংলাদেশ এখন সবচেয়ে বেশি আমদানি করে কোথায় থেকে, তুলা আমদানি করতেছে কোথা থেকে, আমেরিকা থেকে। এরপর পাট উৎপাদনের শীর্ষে উৎপাদনে দ্বিতীয় বাংলাদেশ। এরপর কাঁচা পাট রপ্তানিতে বিশ্বে প্রথম হচ্ছে গিয়ে কি, বাংলাদেশ। ঠিক আছে, এবার আমরা আসি উৎপাদন এবং রপ্তানি আমদানিতে শীর্ষ, বিশ্বের মধ্যে শীর্ষ দেশ যেগুলো, যেমন চিনি উৎপাদনে ব্রাজিল,
রপ্তানিতে ব্রাজিল, আর আমদানিতে চীন। মানে চীন সবচেয়ে বেশি চিনি আমদানি করে, মানে চিনি আমদানি করে বেশি। গম উৎপাদন হচ্ছে চীন। এখানে একটা প্রশ্ন গতবার আসছিল যে হচ্ছে ইউরোপের রুটি জুড়ি বলা হয় কোন দেশকে? ইউক্রেন। ইউরোপের রুটি জুড়ি বলা হয়, ইউরোপের রুটির জুড়ি বলা হয় ইউক্রেনকে। এবার ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সময় ইউরোপে খাদ্য পণ্যের দাম সবচেয়ে বেশি বেড়ে যাওয়ার কারণ হচ্ছে কি ইউক্রেনে হামলা হওয়ার কারণে। এরপর হচ্ছে ভুট্টা। আচ্ছা, তাহলে রপ্তানিতে শীর্ষ হচ্ছে রাশিয়া, যেহেতু আমরা জানি রাশিয়া আর ইউক্রেন পাশাপাশি, ওখানে সবচেয়ে বেশি গম উৎপাদন হয়, তারা বেশি গম রপ্তানিও করে। এরপর আমদানিতে মিশর, কারণ ওদের খাদ্যে সবসময় রুটির পরিমাণটাই বেশি থাকে, মানে গমের চাহিদাটা বেশি। ভুট্টা উৎপাদনে শীর্ষ যুক্তরাষ্ট্র, রপ্তানিতেও যুক্তরাষ্ট্র, আমদানিতে চীন। এবার খাদ্য, চীন হচ্ছে উৎপাদনে বেশি, কারণ আমরা জানি চীন অনেক বেশি বড়, ওরা খাদ্য উৎপাদন করে বেশি। এরপর হচ্ছে রপ্তানিতে যুক্তরাষ্ট্র, আর চীন হচ্ছে গিয়ে আমদানিতে সর্বোচ্চ। এবার আমরা বলি চাল উৎপাদনের এক শীর্ষ উৎপাদনকারী হচ্ছে ভারত, রপ্তানিতেও ভারত, আমদানিতে চীন। এরপর ধান উৎপাদনের শীর্ষ হচ্ছে গিয়ে চীন, রপ্তানিতে ভারত, আর আমদানিতেও কি চীন। এবার আসি বাংলাদেশের অবস্থান, এই যে এই বৈশ্বিক অবস্থায়, সেটা হচ্ছে ইলিশ উৎপাদনে বাংলাদেশ হচ্ছে ফার্স্ট, এটা পরীক্ষায় আসতে পারে। মাছ উৎপাদনে অষ্টম, মানে বিশ্বে মাছ উৎপাদনে অষ্টম, কিন্তু স্বাদু পানির মাছ উৎপাদনে বাংলাদেশ হচ্ছে দ্বিতীয়, শীর্ষে ভারত। আর মিঠা পানির মাছ উৎপাদনে বাংলাদেশ হচ্ছে পঞ্চম। এই তিনটা কোড মোস্ট ইম্পর্টেন্ট, একটু মাথায় রাখবা, এখান থেকে আসতে পারে। এবার সামুদ্রিক মাছ আহরণে বাংলাদেশ হচ্ছে 14তম, শীর্ষে চীন, আমরা এটা আগে থেকেই জানি। এরপর বৈদেশিক সম্পর্কতে আসি। এটা চলে আসছিল, বাংলাদেশের মিশন চালু আছে কয়টি দেশ, এটা সিএর কোশ্চেনে চলে আসছিল হুবহু, যে আন্তর্জাতিক মিশনগুলোর মধ্যে বাংলাদেশের কয়টি দেশে মিশন চালু আছে। 60টি দেশে 81টি মিশন। হয়তো এই যে 60টি দেশটা চলে আসছে, হয়তো এখান থেকে টেনে এনে কয়টি মিশন দিতে পারে এবারে, সেটা হচ্ছে 81টি মিশন। এর মধ্যে স্থায়ী মিশন হচ্ছে 2টি, সেটা হচ্ছে একটা হচ্ছে নিউ ইয়র্ক, আর একটা হচ্ছে জেনেভায়। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আফগানিস্তান বাদে সবগুলো দেশে কি আছে, বাংলাদেশের দূতাবাস আছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। আর সম্প্রতি বাংলাদেশ দূতাবাস খুলছে আর্জেন্টিনায় বিশ্বকাপ জেতার পরে, আমরা সেটা জানি। আর বাংলাদেশের বিদেশি মিশন রয়েছে 47টি, যদিও মিশনটা চালু আছে, এটা বাংলাদেশের মিশন চালু আছে 60টি দেশে, তবে বিদেশি মিশন বাংলাদেশে রয়েছে 47টি। হয়তো এই পরীক্ষায় প্রশ্ন এটা আসতে পারে। এরপর আসো, দীর্ঘ 45 বছর পর পুনরায় দূতাবাস চালু করে আর্জেন্টিনা, 27 ফেব্রুয়ারি 2023, সেটা আমরা একটু আগে বলছি। আর বর্তমানে বাংলাদেশের শান্তিরক্ষী মিশনে কর্মরত আছে 8টি দেশের 8টি মিশনে, সর্বাধিক সংখ্যক কর্মরত আছে গণতান্ত্রিক কঙ্গোতে। তাহলে বাংলাদেশ মিশনগুলোর মধ্যে সর্বাধিক কর্মরত আছে সেনাবাহিনীর মধ্যে, সেটা হচ্ছে আফ্রিকা মহাদেশের কঙ্গো প্রজাতন্ত্রে। এরপরে আমরা আসি মানব উন্নয়ন, মানে HDI, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, HDI, এটা মোস্ট ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এখান থেকে আগেও কোশ্চেন আসতো, এখনও কোশ্চেন আসে। সেটা হচ্ছে মানব উন্নয়ন সূচকে শীর্ষ দেশ সুইজারল্যান্ড, আর সর্বনিম্ন দেশ হচ্ছে দক্ষিণ সুদান, আর দ্বিতীয় নরওয়ে। আর বাংলাদেশের অবস্থান হচ্ছে 129তম। আর মাথাপিছু আয়, মানে ক্রয় ক্ষমতায়, খেয়াল করবা, মানব উন্নয়ন সূচকে মাথাপিছু আয় ক্রয় ক্ষমতায় হচ্ছে লিসেনস্টেইন, আর মাথাপিছু আয় সর্বনিম্ন হচ্ছে গিয়ে দক্ষিণ সুদান। এরপর হচ্ছে গড় আয়ু, এটা আয়ু হবে, গড় আয়ু দেশ জাপান সব সময় আমরা জানি। আর গড় আয়ুতে নিম্ন দেশ হচ্ছে সাদ, যেটা হচ্ছে গিয়ে তোমার আফ্রিকার একটা দেশ। যে এখানে নিম্ন আয় কেন হচ্ছে, এখানে হচ্ছে তোমার HIV বা হচ্ছে এইডসের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি, এই জন্য। এবার সার্কভুক্ত দেশে প্রতিবেদনের শীর্ষ হচ্ছে গিয়ে, মানে প্রতিবেদনের শীর্ষ দেশ সার্কভুক্ত দেশে, মানে সার্কভুক্ত দেশে মানব উন্নয়নের শীর্ষ দেশ হচ্ছে শ্রীলঙ্কা। আর মাথাপিছু আয় এবং গড় আয়, মাথাপিছু আয় এবং গড় আয়ের শীর্ষ দেশ হচ্ছে মালদ্বীপ, আর মাথাপিছু আয় গড় আয়ের সর্বনিম্ন দেশ হচ্ছে আফগানিস্তান। তাহলে এখানে মানব উন্নয়নে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে, মানে প্রথাগতভাবে প্রশ্ন করলে মানব উন্নয়ন সূচকের শীর্ষ দেশ আর সর্বনিম্ন দেশ। আর এশিয়ার মধ্যে শীর্ষ দেশ শ্রীলঙ্কা, বাংলাদেশের অবস্থান, আর সর্বনিম্ন দেশ। এই 3-4টা ক্রাইটেরিয়া থেকে প্রশ্ন করবে, এর বাইরে প্রশ্ন জেনারেলি করা হয় না। এরপর আসি আমাদের যুক্তরাষ্ট্রের যে 47তম
প্রেসিডেন্ট নির্বাচন, যে আমরা জানি যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প কি হয়েছে, নির্বাচিত হয়েছে প্রেসিডেন্ট হিসাবে, বর্তমান প্রেসিডেন্ট। এরপর পূর্বে ছিলেন 45তম প্রেসিডেন্ট, তিনি 45তম প্রেসিডেন্ট, 46তম প্রেসিডেন্ট তিনি হন নাই। তারপর তিনি আবার হয়েছেন, তিনি এই মানে 1 বছর ফেল গিয়ে তৃতীয় বছর আবার হওয়ায় তিনি একটা রেকর্ড বানছেন, 132 বছর বয়স, 32 বছরের রেকর্ড, যেটা আমেরিকার 250 বছর হিস্ট্রিতে এমন দ্বিতীয় ব্যক্তি, মানে তিনি দ্বিতীয় ব্যক্তি আর কি, যিনি 132 বছরের রেকর্ড ভাঙছেন। প্রথম প্রেসিডেন্ট হওয়ার পর দ্বিতীয়বার পরাজিত হয়েছেন, আবার তৃতীয়বার প্রেসিডেন্ট হয়েছেন, তিনি হচ্ছেন দ্বিতীয় ব্যক্তি। আর ফার্স্ট লেডি বা সহধর্মিণী হচ্ছে মেলানিয়া ট্রাম্প, পুনর্ব্যবহার করেন আমেরিকান ফার্স্ট নীতি, মানে আবার তিনি আমেরিকান ফার্স্ট নীতি অবলম্বন করেন, যেটা তিনি 45তম প্রেসিডেন্ট থাকাকালীন সময় যেই নীতিগুলো তিনি গ্রহণ করছিলেন, 47 এসে তিনি সেম নীতি আবার গ্রহণ করছেন। রাজনৈতিক দল হচ্ছে রিপাবলিকান পার্টি, আর হচ্ছে গিয়ে 47তম প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করলেন 20 জানুয়ারি 2025। এই প্রশ্নটা আসতে পারে, যেহেতু পরীক্ষায় প্রশ্ন চলে আসছে যে ডোনাল্ড ট্রাম্প কততম প্রেসিডেন্ট, 47তম প্রেসিডেন্ট, এটা পরীক্ষায় চলে আসছে। এবার আসতে পারে তিনি প্রেসিডেন্ট হিসেবে 47তম প্রেসিডেন্ট হিসেবে কত তারিখে তিনি শপথ গ্রহণ করছেন, এটা আসতে পারে, সে 20 জানুয়ারি 2025। এবার 60তম মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী স্লোগান কি ছিল? মেক আমেরিকা গ্রেট অ্যাগেন। এটা তার আগেও ছিল, 45তমতেই ছিল, 47তমতেও আছে। এবার আমরা আসি 47তম, এই যে ট্রাম্পের কয়েকটা রেকর্ড যেটা বললাম। প্রথমত হচ্ছে তিনি বিশ্বের সবচেয়ে মার্কিন মানে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট, এর আগে ছিল জো বাইডেন, এরপর এখন হচ্ছে কি ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প 2বার অভিশংসনের শিকার হওয়া একমাত্র প্রেসিডেন্ট, মানে প্রথমবার অভিশংসনের শিকার হয়েছেন, তারপর অভিশংসনের শিকার হওয়ার আগে তিনি তার প্রেসিডেন্টের টেনিউর শেষ হয়ে গেছে। ইভেন তার নামে ফৌজদারি মামলা আছে, মানে ইতিহাসে যুক্তরাষ্ট্র হিসেবে প্রথম ব্যক্তি হিসেবে একাধিক ফৌজদারি মামলা আছে নারী কেলেঙ্কারি নিয়ে। এরপর মামলার অভিযুক্ত হয়েও তিনি নির্বাচিত হন, প্রেসিডেন্ট নির্বাচিত হন, যেটা আমেরিকার হিস্ট্রিতে কখনো হয় নাই। বরংস ফৌজদারি অপরাধ থাকলে প্রেসিডেন্ট সবসময় কি দেয়, মানে পদত্যাগ করে, নতুবা হচ্ছে গিয়ে তাকে নির্বাচিত করা হয় না বা নমিনেশন দেওয়া হয় না, কিন্তু একমাত্র প্রেসিডেন্ট যাকে নমিনেশন দেওয়া হয়েছে। 2টি ভিন্ন মেয়াদে দায়িত্ব পালন করার দ্বিতীয় প্রেসিডেন্ট, মানে 16 থেকে 20 এবং 20 থেকে 24 থেকে বর্তমান সময়কাল পর্যন্ত, যেটা দ্বিতীয় ব্যক্তি হিসাবে। এর আগে একজন করছে, তার নাম হচ্ছে গিয়ে 1888 সালে হেরে যান, ঠিক 4 বছর পর 1892 সালে নির্বাচনে জিতেন হোয়াইট হাউস, সেটা তার নাম হচ্ছে এই মার্কিন প্রেসিডেন্ট গ্লোবাল ক্লিভল্যান্ড, যিনি ফার্স্ট হচ্ছে একবার জিতছেন প্রেসিডেন্ট ইলেকশনে, এরপরে হেরে গেছেন, আবার জিতছেন। আর এটা 132 বছর পরে সেই ইতিহাসে পুনরাবৃত্তি করছেন ডোনাল্ড ট্রাম্প। হয়তো পরীক্ষা এটা আসতে পারে, এটা এক্সট্রা একটা ইনফরমেশন। আর ডোনাল্ড ট্রাম্পের রানিং মেট যিনি, মানে জেমস ডেভিড ভ্যান্স, এই জেমস ডেভিড ভ্যান্স ডোনাল্ড ট্রাম্পকে হিটলার উপাধি দিয়েছিলেন, মানে হিটলার হিসাবে আখ্যায়িত করেও তিনি কি হয়েছেন, ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট হয়েছেন। তাহলে লেখক, রাজনীতিবিদ, ট্রাম্পের রানিং মেট, 50তম ভাইস প্রেসিডেন্ট। তাহলে বলা যায় পরীক্ষা এটাও আসতে পারে, হয়তো ট্রাম্প নিয়ে প্রশ্ন আসতে, এখন ভাইস প্রেসিডেন্ট নিয়ে প্রশ্ন আসতে পারে, যে জেমস ডেভিড ভ্যান্স কততম ভাইস প্রেসিডেন্ট, 50তম। অথবা প্রশ্ন আসতে পারে যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্টের নাম কি, জেমস ডেভিড ভ্যান্স। তার আলোচিত গ্রন্থ হচ্ছে হিল ভ্যালি ইলিগে। এরপর হচ্ছে বিশ্বজুড়ে ডোনাল্ড ট্রাম্পের যে মেক আমেরিকা গ্রেট অ্যাগেন প্রচারণার গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে করা হয় এই যে ডেভিড ভ্যান্সকে। ঠিক আছে, ট্রাম্পকে আমেরিকার হিটলার বলা এই জেডি ভ্যান্সই এখন তার কি রানিং মেট, মানে জেডি ভ্যান্স বলতে হচ্ছে জেমস ডেভিড ভ্যান্স। হ্যাঁ, হচ্ছে গিয়ে কি তার এটা পরীক্ষায় এই তাদের ভাইস প্রেসিডেন্টটা ইম্পর্টেন্ট আসতে পারে পরীক্ষায়। এবার মার্কিন নির্বাচনের প্রধান 2 প্রার্থী, ডোনাল্ড ট্রাম্প তো আমরা জানি, এটা আর লাগবে না। এখান থেকে আসতে পারে যে তার ইলেকটোরাল কলেজের ভোট কত, 312, এখান থেকে ইম্পর্টেন্ট এতটুকু, আর বেশি না। কমলা হ্যারিস, যিনি ছিলেন প্রথম কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্ট, প্রথম কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্ট এবং মহিলা, এর আগে কেউ হয় নাই। আর ডেমোক্রেটিক পার্টি নির্বাচনের আগে ক্যালিফোর্নিয়ায় তিনি ভোট পাইছেন 226, তিনি প্রথম অশ্বেতাঙ্গ এবং প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট, এটাই। আর ইস্তার হচ্ছে গিয়ে তার ইস্তার কি ছিল, ফ্রিডম ইনভেস্টিং, এটা এত আসবে না পরীক্ষায়, আসবে না। লেটস উইন দিস, এটাও আসবে না, যেহেতু হেরে গেছে আসবে না। যদি জিতে যাইতো তাহলে এখান থেকেই প্রশ্ন হতো।
এরপরে আমাদের এখন বর্তমান সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে একটা ইস্যু আমরা জানি, সেটা হচ্ছে ফিলিস্তিন ইসরায়েল সংকটের অদপান্ত। এখান থেকে প্রশ্ন কীরকম আসে, এখান থেকে হিউজ রিসোর্স আছে প্রশ্ন আসার মতো, তবে সম্প্রতি থেকেই জেনারেলি প্রশ্ন দেয়। আমরা জানি ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোল প্লে যেটা করছে পিএলও আছে, হামাস আছে, এরপর হচ্ছে ফিলিস্তিন লিবারেল পার্টি দল আছে একটা, যেটা মানে এই যে পাতা আর কি, আর অনেক আছে গোষ্ঠী যারা হচ্ছে কি ফিলিস্তিনের স্বাধীনতায় ভূমিকা রাখতে চায়। তাদের মধ্যে হামাস অগ্রগামী, আগে পিএলও ছিল। তাহলে হচ্ছে হামাস ফিলিস্তিন ইসরায়েল সংকটের মধ্যে 2024 সালে বেইজিং ডিক্লারেশন, এটা পূর্ণ নাম হচ্ছে বেইজিং ডিক্লারেশন অন এন্ডিং ডিভিশন অ্যান্ড স্ট্রেংথেনিং প্যালেস্টাইন ন্যাশনাল ইউনিটি। পরীক্ষায় প্রশ্ন এটা আসতে পারে। আর এটা স্বাক্ষরিত হয় 23 জুলাই 2024, স্থান বেজিং, চীন। আর এর মধ্যস্থতাকারী হিসেবে ছিল চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এটা মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে ওদের যে যুদ্ধবিরতি বা যেই হচ্ছে ডিক্লারেশনে মধ্যস্থতাকারী ইসরায়েল এবং প্যালেস্তাইনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, এটা মনে রাখবা। এবার স্বাক্ষর করেন মুসা আবু মারজুক, যিনি হামাসের পক্ষ থেকে, মাহমুদ আল আলওয়াল ফাতা থেকে 14টি ফিলিস্তিন গোষ্ঠীর প্রতিনিধিরা। এবার আসি এখানে সংকটের টাইমলাইন। আমরা জানি অপারেশন আয়রন সোর্স, যেটা 8 অক্টোবর 2023 সালে, মানে হামাস সর্বপ্রথম যে অপারেশনটা চালায় সেটার নাম হচ্ছে অপারেশন আয়রন সোর্স। আমরা জানি আগামী বদর দিবস অর্থাৎ 16 রমজান থেকেই ফিলিস্তিনে আবার হামলা শুরু করা হয়েছে, যে যুদ্ধবিরতি ভেঙে। তো এটা খুব রিসেন্ট, এটা আসবে না, প্রশ্ন তো তোমাদের করাই হয়ে গেছে। তো এখান থেকে প্রশ্ন আসতে পারে যে ফিলিস্তিনে হামাস ইসরায়েলে কয় তারিখে হচ্ছে তোমার আক্রমণ চালায়, সেটা হচ্ছে 8 অক্টোবর 2023। আর ফিলিস্তিনের বিপক্ষে ভোট দেয় 18 এপ্রিল 2024। জাতিসংঘের সাধারণ পরিদর্শক ফিলিস্তিন এত সালে অংশগ্রহণ করে 10 মে 2024। আইসিজি কর্তৃক হামলা বন্ধের আদেশ দেওয়া হয় 24 মে 2024। আর যুদ্ধবিরতি হচ্ছে গিয়ে কি 1 সেপ্টেম্বর 2024। এই যুদ্ধবিরতিটা মনে রাখতে পারো পরীক্ষার জন্য, যুদ্ধবিরতিটা মনে রাখতে পারো তোমরা। এরপর হচ্ছে গিয়ে কি অপারেশনের নামটা মনে রাখবে। এখানে এই দুইটা ইনফরমেশনটা হচ্ছে আইসিজি কর্তৃক মামলা বন্ধ, এরপর হচ্ছে গিয়ে কি এই তিনটা কি ইনফরমেশন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবার আমরা আসি ফিলিস্তিনি বিষয়ক তথ্য বিচিত্র, যেটা হচ্ছে ওআইসি-ভুক্ত 57টি দেশের মধ্যে একটি মাত্র দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় না, সেটার নাম হচ্ছে ক্যামেরুন। ঠিক আছে, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, যেই জোট আছে মুসলিমদের, মানে মুসলিম ভুক্তের মুসলিম সংখ্যাগরিষ্ঠ যে দেশগুলো আছে, তাদের মধ্যে একটি দেশ এখনো ফিলিস্তিনকে কি দেয় নাই, স্বীকৃতি দেয় না, সেটা হচ্ছে ক্যামেরুন। আর গাজায় হামলার প্রতিবাদে যে দুইটি দেশ ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেন, সেটা হচ্ছে বলিভিয়া আর কলম্বিয়া। এটা দাগায় রাখতে পারে, এটা পরীক্ষায় আসতে পারে ফিলিস্তিন ইস্যু নিয়ে। এরপর হচ্ছে কারেম আবু সালেহ মিশর ইসরায়েলের মধ্যকার ক্রসিং সীমান্ত, এটা দরকার নাই। এরপর হচ্ছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত 27টি দেশের মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে 11টি দেশ। মানে ইউভুক্ত 27টি দেশের মধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে কে 11টি দেশ। আর গাজায় হামলার কারণে ইসরায়েলের সঙ্গে সব বাণিজ্য সম্পর্ক স্থগিত করছে তুরস্ক। তবে এখন এটা আবার তুরস্ক আবার বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করছে বা কমিউনিকেশন রাখতেছে। প্রথমবারের মতো সমুদ্রপথে সাইপ্রাস থেকে গাজায় ত্রাণ পৌঁছেছে 12 মার্চ 2024। খাদ্য সরবরাহ করে মার্কিন দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্টার কিচেন, WCK। তবে সম্প্রতি WCK কার্যক্রমগুলোকে অফ করে দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্প আসার পরে। এবার বাইডেনের বিরুদ্ধে মামলা, গাজায় গণহত্যা ঠেকানোর ব্যর্থতায় অভিযোগে বাইডেনের বিরুদ্ধে মামলা করেন, এটা হবে না, মামলা করেন মানবাধিকার সংস্থা ICJ। এটা কি হবে বলে গেলাম। মামলাটি করা হয় ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য সংগঠিত, মানে সংস্থাটির সদর দপ্তর হচ্ছে গিয়ে যুক্তরাষ্ট্র। ঠিক আছে, এরপর আসি ফিলিস্তিন ইস্যুতে দুই দেশের মামলা। সেটা হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা মামলা করেন, গাজায় ফিলিস্তিনের উপর গণহত্যা চালানো ইসরায়েলের বিরুদ্ধে ICJ-তে মামলা করেন দক্ষিণ আফ্রিকা। সেটা কত তারিখে 29 ডিসেম্বর 2023। ICJ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ICJ গাজা উপত্যকা রাফা শহরে আগ্রাসন বন্ধের জন্য ইসরায়েলকে আদেশ দেয় 24 মে, যেটা আমি একটু আগে প্রথমে বললাম, একটু প্রিভিয়াস স্লাইডে গেছে। ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করছে মূলত কাতার আর মিশর।
ওই যে যুদ্ধবিরতি যেটা হয়েছে সেপ্টেম্বরের 1 তারিখ, মানে সেপ্টেম্বরের 1 থেকে 3-এর ভিতরে যে যুদ্ধবিরতিটা হয়েছে, এখানে মূলত ভূমিকা রাখছে কাতার আর মিশর। ঠিক আছে, এবারে আসি আমরা ফিলিস্তিনের ইস্যুতে গেল। তাহলে হচ্ছে জার্মানির বিরুদ্ধে নিকারাগুয়ার মামলা, ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে, এটাতে এত দরকার নাই, এত বেশি এখান থেকে প্রশ্ন আসবে না। এরপর আমরা হামাসে আসি, হামাস নিয়ে প্রশ্ন আসতে পারে। তাহলে হামাস নিয়ন্ত্রণ করে ফিলিস্তিনি গাজা অংশকে, মানে ফিলিস্তিনের দুইটা, একটা হচ্ছে পশ্চিম তীর, একটা হচ্ছে গিয়ে কি পূর্ব তীর। তো পূর্ব তীর হচ্ছে কি গাজা, মানে ফিলিস্তিনের শহরটা হচ্ছে আমরা একটু দেখাই, সেটা হচ্ছে এমন করে, হ্যাঁ। তো এই যে এটা হচ্ছে গাজা, গাজা, ঠিক আছে, এইটা হচ্ছে গাজা, আর এটা হচ্ছে ইসরায়েল, আর এটা হচ্ছে সমুদ্র, এটা হচ্ছে ইসরায়েল, এটা হচ্ছে মিশর, এই দিক দিয়ে হচ্ছে গিয়ে কি মিশর, এটা হচ্ছে ইসরায়েল, আর এখান দিয়ে হচ্ছে পশ্চিম তীর। ঠিক আছে, তো এই যে গাজাটা নিয়ন্ত্রণ করে হামাস, আর পশ্চিম তীরটা নিয়ন্ত্রণ করে পিএলও। তো হামাস শব্দের অর্থ হচ্ছে উদ্যম, সাহস, উদ্দীপনা। জানি প্রতিষ্ঠা হয়েছে 10 সেপ্টেম্বর 1987 সালে, সদর দপ্তর গাজা উপত্যকা, ফিলিস্তিন। হামাসের প্রতিষ্ঠা হচ্ছে শেখ আহমেদ ইসমাইল হাসান ইয়াসিন আবদেল আজিল আল, এত দরকার নাই, আমরা জাস্ট এতটুকু আহমেদ ইসমাইল পর্যন্ত মনে রাখবো। এরপর হচ্ছে গাজা ইসরায়েলিদের বিরুদ্ধে ফিলিস্তিনের প্রথম ইন্তেফাদা গণজাগরণ মঞ্চ শুরু হয় 1987 সালে। আর মিদবার 1, এটা মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষায়। মিদবার 1 আমাদের নিজস্বভাবে তৈরি এয়ার ডিফেন্স সিস্টেমকে কি বলা হয়? মিদবার 1 বলা হয়। এটা মোস্ট ইম্পর্টেন্ট। হামাসের প্রতিষ্ঠা কত সালে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এরপর যে হামাসের প্রতিষ্ঠা থাকে, সেটা মোস্ট ইম্পর্টেন্ট। এরপর আমরা আসি, তোমাদের একটু হোমওয়ার্ক থাকবে, একটু দেখবা যে সম্প্রতি সময়ে হামাসের যে শীর্ষ নেতাগুলো মারা গেছে, ইসমাইল হানিয়া, এরপরে হচ্ছে তোমার ইয়াসিন সিনওয়ার, যিনি মারা গেছেন, ইয়াহিয়া সিনওয়ার, ওদের মৃত্যুর তারিখটা মনে রাখবা। এরপর হচ্ছে যেহেতু হামাসকে সহযোগিতা করছে ফিলিস্তিনের স্বাধীনতায় যে ইসমাইল হানিয়া, যিনি হচ্ছে ইসমাইল হানিয়া না, সেটা হচ্ছে গিয়ে কি মোহাম্মদ রইসি, ইরানের সাবেক প্রেসিডেন্ট, তার মৃত্যুর তারিখটা একটু মনে রাখবা তোমরা। পরীক্ষায় এটা থেকে প্রশ্ন আসতে পারে যে ইসমাইল হানিয়া কত তারিখে মারা যায়, কোথায়। এরপর হচ্ছে তোমার হচ্ছে ইয়াহিয়া সিনওয়ার কীভাবে মারা যায়, কয় তারিখে মারা যায় বা কোথায় মারা যায়, এই বিষয়গুলো একটু মাথায় রাখবা। এরপর হচ্ছে ইজাদ্দিন আল কাসাম ব্রিগেডস, মানে আল কাসাম ব্রিগেড, এটা তো আমরা জানি না। আল কাসাম ব্রিগেড যেটা হামাসের সামরিক শাখা, যেখান থেকে হামাস যুদ্ধ পরিচালনা করে, সে ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম গড়ে তোলা। পিএলও, এটা একটু মনে রাখবা, এটা হচ্ছে গিয়ে হামাসের সশস্ত্র সংগ্রাম শাখা। পিএলও সেটা হচ্ছে প্যালেস্টাইন লিবারেশন ওয়াল অর্গানাইজেশন, এটা ইয়াসির আরাফাত। এরপর প্রতিষ্ঠা হয় 1966 সালে। সদর দপ্তর হচ্ছে রামাল্লাহ, ফিলিস্তিনে। পূর্ব সদর দপ্তর ছিল ওরিয়েন্ট হাউসে। পিএলওর বর্তমান সভাপতি মাহমুদ আব্বাস, যিনি বর্তমান ফিলিস্তিনের প্রেসিডেন্ট, পশ্চিম অংশের আর কি, পশ্চিম তীরের। আর পিএলওর সবচেয়ে বড় রাজনৈতিক শাখা হচ্ছে ফাতাহ, যেটা বললাম আর কি একটু আগে, যে ফাতার সাথে ফিলিস্তিনের হামাসের সাথে যে সমঝোতাটা হয়, আর 14 জন ব্যক্তি নিয়ে চীনের যে পররাষ্ট্রমন্ত্রীর মধ্যস্থতায় ইয়াঙ্গিয়া। এবার আমরা এটা শেষ করার পর আমরা এখন কিছু প্রশ্ন এক্সারসাইজ করব, যেটা আমাদের পরীক্ষা আসার মতো সবচেয়ে খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন, যেটাকে IPU বলে, এটার বর্তমান সদস্য সংখ্যা কত? এটার বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 180। হ্যাঁ, এরপর হচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালতের ICCর বর্তমান সদস্য সংখ্যা কত? ICCর বর্তমান সদস্য সংখ্যা 125। আর সর্বশেষ সদস্য হচ্ছে ইউক্রেন। সর্বশেষ সদস্যকে ইউক্রেন। ঠিক আছে, এরপর হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে স্মৃতিচারণমূলক বই এ টাইম টু ড্রিম অ্যান্ড এ টাইম টু ডিসপায়ারের লেখককে? মঞ্জুরুল হক। এটা মোস্ট ইম্পর্টেন্ট, মুক্তিযুদ্ধ নিয়ে এই বইটা থেকে প্রশ্ন আসতে পারে। এরপরে হচ্ছে কি 1 জানুয়ারি 2025 কোন দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করে? হবে উপরোক্ত সবগুলো: ডেনমার্ক, গ্রিস, পানামা, পাকিস্তান, সোমালিয়া। আনসার হবে কি সবগুলো। মানে 1 জানুয়ারি 2025 কোন দেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন? ডেনমার্ক, গ্রিস, পাকিস্তান, পানামা, সোমালিয়া। এবার আসি 1 জানুয়ারি 2025, এটা তো গেল। এরপর হচ্ছে 6 জানুয়ারি 2025 ব্রিক্সের 10ম সদস্য হয় কোন দেশ? ইন্দোনেশিয়া। ঠিক আছে,
এরপরে হচ্ছে 1 জানুয়ারি 2025 আইসিসির 125তম, যেটা একটু আগে বললাম, আইসিসির 125টা সদস্য আছে, সর্বশেষ সদস্য হচ্ছে ইউক্রেন, এটা বলে ফেলছি। এরপরে হচ্ছে ইউরোপের কাউন্সিলের বর্তমান প্রেসিডেন্টের নাম হচ্ছে অ্যান্তোনিও কস্তা, এটা মনে রাখবা। এরপরে হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধানের নাম কি? কাজা কাল্লাস, মানে ইউ, মানে ইউ যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো আছে, এটার পররাষ্ট্র বিষয়ক প্রধানের নাম হচ্ছে কাজা কাল্লাস, এটা আসতে পারে পরীক্ষায়। এরপরে হচ্ছে গিয়ে তোমার 1 জানুয়ারি 2025 G7 এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? সেটা হচ্ছে গিয়ে কে? জাস্টিন ট্রুডো। তাহলে আমরা দেখি 1 জানুয়ারি 2026 G8 এর পরবর্তী সম্মেলনের যে মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করবে সোহেল মাহমুদ, যিনি পাকিস্তানের। এরপর হচ্ছে গিয়ে আমরা এখানে আরেকটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে D8 এর সদস্য দেশ হচ্ছে 8টি, কিন্তু বর্তমানে 14 ডিসেম্বর 2024 আরেকটি দেশ D8 এর সাথে সংযুক্ত হয়েছে। এখন D8 এর বর্তমান দেশ হচ্ছে 9টি, আর সেই দেশের নাম হচ্ছে আজারবাইজান। আজারবাইজান D8 এর 9ম সদস্য। তাহলে আমরা কি বলবো, D8 এর সদস্য এখন আর 8টি নাই, আর D8টা গঠন হচ্ছে ডেভেলপমেন্ট এইড, আর D8টা গঠন করছে হচ্ছে গিয়ে নাজিমুদ্দিন এরবাকান, তুরস্কের D8 গঠনের প্রবক্তা বা উদ্যোক্তা বলা যায়। তাহলে হচ্ছে D8 এর সদস্য 8টি আগে ছিল, কিন্তু 14 ডিসেম্বর 2024 সালে আজারবাইজান D8 এর 9ম সদস্য হিসেবে যুক্ত হয়। 11তম D8 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? সেটা হচ্ছে 19 ডিসেম্বর 2024। এরপর হচ্ছে বর্তমান স্বল্প উন্নত দেশ অর্থাৎ LDC। তাহলে বাংলাদেশ LDC থেকে বের হওয়ার কথা ছিল 2024 সালে, কিন্তু করোনার প্রকোপের কারণে বাংলাদেশ LDC থেকে বের হতে পারে না। LDC-ভুক্ত দেশ হচ্ছে কি তোমার 52টি, টোটাল 52টি থেকে এই পর্যন্ত টোটাল 8টি দেশ LDC থেকে বের হয়েছে। 8টি দেশ LDC থেকে বের হয়েছে, কিছুদিন আগে একটা দেশ বের হয়েছে LDC থেকে। আর এশিয়া থেকে LDC মুক্ত দেশ ছিল ভুটান এশিয়া থেকে LDC মুক্ত দেশ। আর সম্প্রতি একটা দেশ LDC থেকে বের হয়েছে, তার নাম হচ্ছে সান্তিয়াগো, কি একটা নাম জানি ভুলে গেছি। এরপর হচ্ছে গিয়ে তাহলে বর্তমানে LDC মুক্ত দেশ কয়টা? 44টা, সর্বমোট ছিল 52টা, ওখান থেকে 8টা দেশ বের হয়ে গেছে, ঠিক আছে। এরপর হচ্ছে সর্বশেষ কোন দেশ স্বল্প উন্নত? এই যে সটোমে অ্যান্ড প্রিন্সিপে, যেটা সর্বশেষ LDC থেকে বের হয়েছে, কিন্তু সবাই দাগায় দিবে ভুটান বের হয়েছে, ঠিক আছে, কিন্তু ভুটানের পরে সর্বশেষ লেটেস্ট LDC থেকে বের হয়েছে সাটোমে অ্যান্ড প্রিন্সিপে। এরপরে হচ্ছে গিয়ে তোমার UNCTAD বর্তমান, মানে UNCTAD এর বর্তমানে এটা আসবে না। UNCTAD এর বর্তমান নাম কি? UNCTAD এর বর্তমান নাম কি? সেটা হচ্ছে ইউনাইটেড কনফারেন্স, এখানে সিটা দেয়া নাই, ইউনাইটেড কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট। তাহলে UNCTAD এর পূর্ণ রূপটা হচ্ছে ইউনাইটেড কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট। এটা মোস্ট ইম্পর্টেন্ট, যারা LDC-ভুক্ত দেশ থেকে উত্তরণের ঘোষণা দেয় বা অর্থনৈতিক বিষয়ে রিপোর্ট প্রকাশ করে। এরপরে আমরা আসি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ, মানে FBI এর প্রধানকে, নবম পরিচালক কে হয়েছে? সেটা হচ্ছে ক্যাশ প্যাটেল, যিনি ভারতীয় বংশোদ্ভূত US নাগরিক, ভারতীয় বংশোদ্ভূত US এর নাগরিক, তার নাম হচ্ছে ক্যাশ প্যাটেল, FBI এর পরিচালক। এরপরে আমরা আসি, সেটা হচ্ছে ডিসেম্বর 2024 D8 এর চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছে কে? আব্দুল ফাত্তাহ আল সিসি, যিনি মিশরের প্রেসিডেন্ট, মানে যাকে স্বৈরাচার হিসেবে জানা হয়, যিনি হোসনি মোবারককে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখল করছে। এরপর হচ্ছে 1 ডিসেম্বর 2024 আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ICC চেয়ারম্যান হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেন? 1 ডিসেম্বর, সেটা হচ্ছে জয় শাহ, ভারতে জয় শাহ। এরপর আসি সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদ। এখান থেকে প্রশ্ন 100% আসবে, এটা ঢাকা ইউনিভার্সিটিতে চলে আসছে এই প্রশ্নটা, যে 8 ডিসেম্বর
2024 বাশার আল আসাদ কি করেন, পতন হয়। আর বাশার আল আসাদ পতনের সাথে যেই শহরটা সংযুক্ত সেটার নাম হচ্ছে দারা, মানে সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদ বিরোধী গণ অভ্যুত্থানের সূতিকাগার শহর বলা হয় ধারাকে। এরপরে আমরা আসি, সেটা হচ্ছে 2024 সালে কোন দেশ ডিঙ্গা ডিঙ্গা, মানে তোমার এমন একটা ভাইরাস যেটা যখন ভাইরাসে আক্রান্ত হলে মানুষ মানে ডিঙ্গা ডিঙ্গা মানে নাচের মতো কাঁপুনি দেয় আর কি। ওই ভাইরাসটা কোথায় ইয়ে হয়, প্রাদুর্ভাব হয়, সেটা হচ্ছে উগান্ডায়। 2024 সালে ডিঙ্গা ডিঙ্গা ভাইরাস প্রাদুর্ভাব ঘটে কোথায়, উগান্ডায়। এবার বিশ্বের প্রথম কার্বন নিরপেক্ষ শিশুকে, প্রথম কার্বন নিরপেক্ষ শিশুর নাম হচ্ছে আদাবি। যদি জলবায়ু থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সবচেয়ে বেশি প্রশ্ন করে, জলবায়ু সংশ্লিষ্ট হচ্ছে কি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রশ্ন করে, তোমরা এর সাথে একটু অ্যাটাচ করে নিবা বেলাকে। বেলার প্রধান নির্বাহী হচ্ছে কি আমাদের একজন উপদেষ্টা, সেটা হচ্ছে সৈয়দা রিজওয়ান হাসান, যিনি হচ্ছে বেলার নির্বাহী আর কি। তিনি হচ্ছে 2012 সালে র্যামন ম্যাগসেসে পুরস্কার পান। র্যামন ম্যাগসেসে পুরস্কার পান। আর র্যামন ম্যাগসেসকে বলা হয় এশিয়ার নোবেল বলা হয় আর কি, হ্যাঁ, 2012 সালে। আর বেলার পূর্ণরূপ কি হয়তো এটাই আসতে পারে, বিতে বাংলাদেশ, ইতে এনভায়রনমেন্টাল লতে লয়ার্স, এতে অ্যাসোসিয়েশন, বাংলাদেশ এনভায়রনমেন্টাল লয়ার অ্যাসোসিয়েশন। ঠিক আছে, যারা হচ্ছে কি তোমার পরিবেশ বিষয়ক যতগুলো ল মানে যতগুলো মামলার আইন বা মামলা আছে ওগুলো তারা ডিল করে, বা মামলা বিষয়গুলো তারা হ্যান্ডেল করে, বেলা হ্যান্ডেল করে। এবার হচ্ছে জর্জিয়ার বর্তমান প্রেসিডেন্ট মিখাইল কাবেলাশভিলি পেশায় কোন ক্রীড়াবিদ ছিলেন, ফুটবলার। ঠিক আছে, যিনি জর্জিয়ার বর্তমান প্রেসিডেন্ট একসময় ফুটবলার ছিলেন। এছাড়াও ইউনুস কি বলা হচ্ছে ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হন, তিনি ছিলেন হচ্ছে পাকিস্তানের বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের অধিনায়ক। এরপরে হচ্ছে গিয়ে বাংলাদেশের মাশরাফি মর্তুজা এমপি হন। এটা এরকম জর্জিয়ার প্রেসিডেন্ট হয়েছিলেন যিনি একজন সাবেক ফুটবলার ছিলেন। এবার 1893 সালে প্রথম নারী ভোটাধিকার প্রদান করেন কোন দেশ, নিউজিল্যান্ড। প্রথম নারী ভোটাধিকার প্রদান করেন, মানে নারীরা ভোট দিতে পারবে, এটা অনেক আগের প্রশ্ন, এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অনেকবার আসছে, এবারও হয়তো আসতে পারে, এবার হয়তো কোন একটা ইউনিভার্সিটিতে এই প্রশ্নটা আসছিল। এবার আমরা আসি সেপ্টেম্বর অন জোশোর রোড কবিতাটি কে লিখেছেন, অ্যালেন গিন্সবার্গ। এটা 100% দিয়ে রাখতে পারো, এখান থেকে এই প্রশ্নটা যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে পাবা, বা এইখান থেকে অ্যালেন গিন্সবার্গ, এরপর হচ্ছে সাইমন রিং, এরপরে হচ্ছে বিক্রম শেঠ, বা এদের যে লেখাগুলো, যেই বই গ্রন্থগুলো, ওগুলো থেকে প্রশ্ন আসবে। এটা এই টপিকটা তোমরা একটু ভালো করে পড়ে নিবা, বইগুলো এখান থেকে যে প্রশ্নগুলো আসে। এরপরে আসি আমরা, কে বলেছিল বুলেটের চেয়ে ব্যালট শক্তিশালী, কে বলেছিল, আব্রাহাম লিঙ্কন। হ্যাঁ, এরপরে এগুলো আমরা জানি। এরপর 1973 সালে মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম ভাস্কর্যের নাম হচ্ছে জাগ্রত চৌরাঙ্গি, যেটা গাজীপুরে অবস্থিত, গাজীপুরে অবস্থিত, গাজীপুরের জয়দেবে অবস্থিত, গাজীপুরের জয়দেবে অবস্থিত, গাজীপুরে জয়দেবে অবস্থিত। সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম ভাস্কর্য, এটা মাথায় রাখবা। সেটা এখান থেকে কোনটা, জাগৃতি চৌরাঙ্গি, গাজীপুরে অবস্থিত, আবার স্পেসিফিক দিলে গাজীপুরে জয়দেবটাও দেয়। এরপরে আমরা আসি দ্য রিপাবলিক স্টেটমেন্ট ডায়ালগ। আগে জেনারেলি প্রশ্নগুলো করতে সময় একটা বইয়ের নাম দিত, কিন্তু বর্তমানে প্রশ্ন করার সময় 2-3টে বইয়ের নাম দেয়, যেন তোমরা কনফিউজিং হয়ে যাও। তাহলে গ্রন্থের লেখককে, গ্রন্থের লেখক হচ্ছে প্লেটো। দ্য রিপাবলিক গ্রন্থের লেখক হচ্ছে প্লেটো। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত ধীরে বহে মেঘনা চলচ্চিত্রের পরিচালক কে, চলচ্চিত্র পরিচালক হচ্ছে আলমগীর কবির। ঠিক আছে, এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী কুফি কোন অঞ্চলে বসবাস করে, ঠিক আছে, কুফি বসবাস করে হচ্ছে কক্সবাজার অঞ্চলে। ঠিক আছে, এটা বাংলাদেশের না, ক্ষুদ্র নৃগোষ্ঠী কুফি। এরপর আমরা আসি যে প্রতিষ্ঠান 3 বছর শান্তি, এটাতে হচ্ছে 2024 অ্যাডমিশন টেস্টে প্রশ্নটা আসছিল, 24 বা 23 ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্নটা আসছিল, যে ICRC, এটা ইন্টারন্যাশনাল
এটা হচ্ছে আরসিতে হচ্ছে রেড ক্রিসেন্ট আর কি। রেড ক্রিসেন্ট 3বার শান্তিতে নোবেল পুরস্কার পান। রেড ক্রিসেন্ট 3বার শান্তিতে নোবেল পুরস্কার পান। তো তোমাদের কাজ হচ্ছে ইউএনভুক্ত যে সংস্থাগুলো আছে তাদের মধ্যে নোবেল পুরস্কার যারা পান তাদের সম্পর্কে তোমরা জেনে নেওয়া। এরপরে হচ্ছে কি তোমার ইউক্রেন রাশিয়া যুদ্ধ সূচনা হয় 24শে ফেব্রুয়ারি 2022 সালে। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এরপরে হচ্ছে ক্রিমিয়া কত সাল থেকে দখল করে রাশিয়া, সেটা হচ্ছে 2014 সাল। এরপর হচ্ছে শিশু সহায়তা জরুরি নাম্বার হচ্ছে কত 1098। এরপর দুর্নীতি দমন কমিশনের হটলাইন নাম্বার হচ্ছে 106। এরপর বর্তমান দেশের গ্যাস ক্ষেত্র কয়টি? 29টি। বর্তমান দেশের গ্যাস ক্ষেত্র 29টি। এরপরে হচ্ছে গিয়ে তোমার দেশের 53তম নদী বন্দরের নাম সিলমারি কুড়িগ্রাম। যদি তাহলে দেশের নদী মানে ভারতের সাথে অবিভক্ত নদী হচ্ছে 54টা, আর নদী বন্দর আছে 53টা। ঠিক আছে, 54টা পরীক্ষায় চলে আসছে, হয়তো এবারে সর্বশেষ নদী বন্দরের নামটা আসতে পারে। এরপরে আমরা বর্তমান সারা দেশে নিবন্ধিত রাজনৈতিক দল, সেটা হচ্ছে 48টি। সর্বশেষ রাজনৈতিক দল নাম হচ্ছে বিডিপি, মানে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, যেটার চেয়ারম্যান হচ্ছে অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম। ঠিক আছে, অ্যাডভোকেট আনোয়ার ইসলাম যেটার প্রধান আর কি। হ্যাঁ, এরপরে হচ্ছে 2024 সালে জাতিসংঘে যোগদানের কত বছর পালিত হবে, সেটা হচ্ছে 50 বছর। তাহলে বাংলাদেশ জাতিসংঘের সদস্য হয় হচ্ছে 17 সেপ্টেম্বর 1974। 17 সেপ্টেম্বর 1974। হয়তো প্রশ্ন আসতে পারে বাংলাদেশ সর্বপ্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্য হন, সেটা হচ্ছে কমনওয়েলথ। সবসময় মাথায় রাখবা, সেটা হচ্ছে কমনওয়েলথ। আর ওআইসি সদস্য হয় 1972 সালে। এরপরে ওআইসি সদস্যপদ, সেটা হচ্ছে 1973 ওআইসি সদস্য 1973 23 ফেব্রুয়ারি। এরপরে আমরা 2024 সালে কোন ঘটনায় হীরক জয়ন্তী পালিত হয়নি, সেটা হচ্ছে প্রথম আদমশুমারির। 24 সালের নিচের কোন ঘটনার হীরক জয়ন্তী পালিত হয়নি, সেটা হচ্ছে আদমশুমারি গণনায়। তা আদমশুমারি শুরু হয়েছে কত সালে? 1974 সালে। 1974 সালে। ঠিক আছে, তাহলে হীরক জয়ন্তী পালিত হয়নি, সেটা হচ্ছে আদমশুমারির। এরপরে হচ্ছে 2024 সালে নাটো প্রতিষ্ঠার কত বছর পালিত হয়, সেটা হচ্ছে প্লাটিনাম জয়ন্তী। হ্যাঁ, এরপরে মানুষের দেহে প্রথম এমপক্স শনাক্ত হয় 2024 সালে। এমপক্স শনাক্ত হয় 2027 সালে। এরপরে হচ্ছে বাংলাদেশের প্রথম ভাসমান হাসপাতালের নাম জীবনতরী। বাংলাদেশের প্রথম ভাসমান হাসপাতালের নাম জীবনতরী। এটা পরীক্ষায় আসতে পারে। সেটা হচ্ছে জাতিসংঘের নারী উন্নয়ন বিষয়ক তহবিলের নাম। এরপর বিভিন্ন এরকম জাতিসংঘ থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসবে ইউএনএ থেকে, যে হচ্ছে জাতিসংঘের বিভিন্ন দাতা বিভিন্ন সংস্থা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। নারী উন্নয়নের বিষয়ক তহবিলের নাম হচ্ছে ইউনিফেম। ঠিক আছে, ইউনিফেম। এবার বাংলাদেশের খুমি নৃগোষ্ঠীর বসবাস হচ্ছে বান্দরবন। এরপর হচ্ছে 1776 সালে রচিত দ্য ওয়েলথ অফ নেশন, অ্যাডাম স্মিথ। 1882 সালে উপমহাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম হান্টার কমিশন। এবার বাবেল মানদেব, ওই যে প্রণালী থেকে আসা, সেটা হচ্ছে দুর্দশার দুয়ার প্রণালী বিভক্ত করছে কাকে, সেটা হচ্ছে বাবেল মানদেব হচ্ছে গিয়ে এই যে ইয়েমেন আর জিবুতি ইথিওপিয়া এদেরকে, ইরিত্রিয়াকে, এই যে হর্ন অফ আফ্রিকা যেটা আছে, যেটা হর্ন অফ আফ্রিকা বলা হয়, জিবুতি, ইরিত্রিয়া, ইথিওপিয়া। ঠিক আছে, তবে এখানে হর্ন অফ আফ্রিকার মধ্যে জিবুতি আর ইরিত্রিয়ারটা হচ্ছে যে তোমার এটা এভাবে হর্ন অফ আফ্রিকা, এটা হচ্ছে এরকম, আর হচ্ছে ইয়েমেনটা হচ্ছে এখানে। ঠিক আছে, তো এটা হচ্ছে কি তোমার জিবুতি, আর এটা হচ্ছে কি জিবুতি, এই অংশটা হচ্ছে ইরিত্রিয়া।
এটা অংশটা হচ্ছে কি জিবুতি, মানে এই কোণাটা হচ্ছে জিবুতি। এটা হচ্ছে বলা হর্ন অফ আফ্রিকা, এখান দিয়ে হচ্ছে তোমার ইয়েমেন। এটা হচ্ছে লোহিত সাগর আর সাগর। বুঝে আসছে? তাহলে আবার আসি আমরা মধ্য আমেরিকায় কোন দেশে স্থায়ী সেনানিবাস নেই? মধ্য আমেরিকা কোস্টারিকায় স্থায়ী সেনানিবাস নাই, মানে ওখানে সেনাবাহিনী নাই। কোস্টারিকায় কোনো সেনাবাহিনী নাই। বাংলাদেশের জাতীয় প্রতীকের নিচে যেগুলো আছে সেটা হচ্ছে ডান, পাট, শাপলা। এটা এরকম প্রশ্নটা এটা দেওয়ার পিছনে কারণ হচ্ছে একটা, যে মেডিকেলে যে 100 টাকার নোটে 100 টাকার নোটে কি আছে, 100 টাকার নোটে কোন মসজিদ আছে? তারা মসজিদ আছে। তো তোমরা এগুলো একটু দেখে নিবা যে কোন নোটে কি কি স্থাপনা বাংলাদেশে আছে। যেমন হচ্ছে 500 টাকার নোটে কি আছে, যে বাগেরহাটের যে 7 গম্বুজ মসজিদ আছে। তো এইভাবে এগুলো একটু দেখে নিবা। সেটা হচ্ছে জাতীয় প্রতীকের নিচে যে হচ্ছে দান, পাট, শাপলা এগুলো আর কি। এ হচ্ছে বাংলায় ব্রিটিশ বিরোধী প্রথম সশস্ত্র প্রতিবাদী আন্দোলন হচ্ছে ফকির সন্ন্যাসী বিদ্রোহ। সেটা হচ্ছে 1857 সাল। 1857 সালে প্রথম সশস্ত্র আন্দোলন যেটা হয়। এরপরে হচ্ছে গিয়ে তোমার কোর্ট অফ রেকর্ড বলা হয় কোন আদালতকে? সুপ্রিম কোর্টকে। কোর্ট অফ রেকর্ড বলা হয় সুপ্রিম কোর্টকে। জাতিসংঘের কোন সংস্থা বার্ষিক বিনিয়োগ প্রতিবেদন, যে একটু আগে বললাম যে ইউনিসেফ, যেটা বার্ষিক বিনিয়োগ রিপোর্ট প্রকাশ করে। সৌদি আরবের রিয়াদে নির্মিত বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ভবনের নাম হচ্ছে কি মুকাব টাওয়ার। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর স্পারসো স্পারসো কি বিষয়ক? মানে স্পারটা হচ্ছে কি তোমার বাংলাদেশের বন জলবায়ু পরিবর্তন। তবে এটা কোন মন্ত্রণালয়ের অধীনে? মানে স্পারসোটা তোমার কৃষি বিষয়গুলো দেখে, তবে এটা কোন মন্ত্রণালয়ের অধীনে? এটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। স্পারসোটা হচ্ছে কি কোন মন্ত্রণালয়? প্রতিরক্ষা মন্ত্রণালয়। গণতন্ত্রের ধারণা উৎসারিত হয় প্রথম কোন দেশে? গ্রিসে সর্বপ্রথম কি গণতন্ত্রের ধারণা উৎসাহিত হয়। চীনের জিনজিয়াং প্রদেশে মুসলিম জনগোষ্ঠীর নাম হচ্ছে উইগুর, যেটা ফিলিস্তিনের মতো নির্যাতিতরা। ঠিক আছে, এখান থেকে প্রশ্ন আসতে পারে। এরপর হচ্ছে প্রাকৃতিক গ্যাস সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোন খাতে? সার উৎপাদনে। ঠিক আছে, বিদ্যুৎ উৎপাদনে। বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনে সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাস কি হয়? ব্যবহার করা হয়। প্রাচীন বাংলার মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। ঠিক আছে, এরপর হচ্ছে বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়, যেটা বললাম 1974 সালে। এরপর হচ্ছে সেকেন্ডারি মার্কেট কিসের সাথে সংশ্লিষ্ট? সেকেন্ডারি মার্কেট হচ্ছে স্টক মার্কেটের সাথে সংশ্লিষ্ট। এরপর হচ্ছে নিচের কোনটি বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র? বৃহত্তম গ্যাস ক্ষেত্র হচ্ছে তিতাস। বৃহত্তম গ্যাস ক্ষেত্র হচ্ছে কি তিতাস। ইউনেস্কো বাংলাদেশ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে কত তারিখে বানাচ্ছে? সেটা হচ্ছে 17 নভেম্বর 1999। 17 নভেম্বর 1999। এরপর হচ্ছে নাথুলা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করছে? নাথুলা পাস ভারত আর চীন। ভারত আর কি চীন। এরপর হচ্ছে গিয়ে তোমার 11তম ডিএড সম্মেলনটি অনুষ্ঠিত হয় কত সালে? সেটা হচ্ছে গিয়ে 21শে ডিসেম্বর 2024 সালে। আর এটার সভাপতি কি ছিলেন? আব্দুল ফাত্তাহ আল সিসি, মিশরের প্রেসিডেন্ট। মানে সিসি ছিলেন কি এটার হচ্ছে চেয়ারপারসন ছিলেন কি আব্দুল ফাত্তাহ আল সিসি, মিশরের প্রেসিডেন্ট। বাংলাদেশের হাজং নৃগোষ্ঠীর বসবাস। হাজং নৃগোষ্ঠীর বসবাস হচ্ছে নেত্রকোনায়। আমি আবারও বলতেছি, এই যে তোমার বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর এটা বারবার দেওয়ার পিছনে কারণ হচ্ছে এখান থেকে জেনারেলি বিভিন্ন কি হয় প্রশ্ন হয়। এরপরে হচ্ছে তো আজকে এতটুকু পর্যন্তই। পরবর্তীতে ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে আরও কয়েকটি সম্প্রতি এবং জিকে কতগুলো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।